নমস্কার, আমি সঞ্চারী ভট্টাচার্য। নৈশ সন্দর্ভ গল্পে নামটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। নৈশ কথার অর্থ রাত্রি, আর সন্দর্ভ শব্দের অর্থ গভীরে লুকিয়ে থাকা রহস্য। এই রহস্য ক্রমে জটিল থেকে জটিলতর হয়েছে। গল্পটি লিখতে গিয়ে এমন অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যেখানে মনে হয়েছিল আমিও যেন গল্পের মূল চরিত্রের সাথেই জড়িয়ে গেছি। তার সাথে ঘটা ঘটনাগুলি যেন নিজের সাথেই ঘটছে। এমন অনুভূতি পূর্বে কখনো হয়নি। কর্ণপিশাচিনীর ক্ষমতা যে সত্যিই ভয়ানক তা এই গল্পটি লেখবার সময় আন্দাজ করতে পেরেছিলাম। তান্ত্রিক সত্তার এক বা একাধিক প্রক্রিয়াকরণকে গল্পের মধ্যে সংযুক্ত করবার সাহস দেখিয়েছি। আশা করি এই উদ্যোগ অন্ধকারের গল্পকথার শ্রোতা বন্ধুদের নিকট গ্রহণযোগ্যতা পাবে। তান্ত্রিক গল্পের এই নতুনত্বের ধারায় একা গা ভাসিয়ে দেওয়া কখনোই সম্ভব হতো না যদি না পাশে পেতাম দুজন গুণী মানুষকে, অয়ন মাখাল ও প্রায়ণ গোস্বামী। তাঁদের ভাবনাই আর আমার কলম, এই দুই যৌথ উদ্যোগেই এমন একটি রচনার আস্বাদ আজ আপনারা উপভোগ করতে চলেছেন। খুব মনোযোগ সহকারে সকলে গল্পটি শুনবেন। প্রত্যেক পাঠক বন্ধু ও শ্রোতা বন্ধুদের নিকট আমার বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। এই প্রথমবার আমাদের চ্যানেলে এক ভিন্ন ধরনের তান্ত্রিক গল্প প্রদর্শিত হতে চলেছে, যেখানে কলম ধরেছেন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্য। গল্পটির বিশেষত্ব সম্পর্কে কয়েকটি কথা বলা প্রয়োজন। এই প্রথমবার এমন কোনো তন্ত্র বিষয়ক গল্প অডিও হিসেবে প্রদর্শিত হতে চলেছে যেখানে তিনটি বিষয়কে একত্রিত করে গল্পটি লেখা হয়েছে, যথা কর্ণপিশাচিনী, তন্ত্র ও তান্ত্রিক। এবং তার সাথে ঘটেছে বৈজ্ঞানিক ধ্যান ধারণার এক অপূর্ব সমন্বয়। অলৌকিকতার পাশাপাশি বাস্তবের এক অনাবশ্যক সম্পর্ক রচিত হয়েছে লেখিকার কলমে। এমন গল্প তিনি পূর্বে কখনো লেখেননি বলেই লেখিকার দাবি। অন্ধকারের গল্পকথার বিশেষ অনুরোধে এই গল্পটি লিখতে গিয়ে ঘটেছে অনেক অলৌকিক ঘটনা, যা লেখিকাকে কলম এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে। আপনাদের আর অপেক্ষারত রাখব না। আশা করি আপনারাও উদ্গ্রীব হয়ে রয়েছেন গল্পটি শোনার জন্য। আজ শুনবেন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে নৈশ সন্দর্ভ। সঞ্চারী ভট্টাচার্যের জন্ম ৩রা জানুয়ারি ১৯৯০ সালে কলকাতায়। তিনি কলকাতার মধ্যম গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই লিখতে ও পড়তে ভালোবাসেন। ইতিহাস বিষয়টি নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর লেখালেখির বিষয়টির প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। নিজস্ব ফেসবুক গ্রুপে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জনের পর সাহিত্যের এক নতুন দিক আবিষ্কার করেন তিনি। ভৌতিক গল্পের ক্ষেত্রে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জনের পরে ভৌততত্ত্ব ম্যাগাজিনে প্রথম লেখার সুযোগ পান ২০১৯ সালে। এরপর নিজস্ব ভৌতিক উপন্যাস মেহরুন্নিসা প্রকাশিত হয় ২০২০ সালের কলকাতার বইমেলায়। খোয়াই পাবলিশিং হাউস থেকে এই সমাদরটি অর্জনের পরেও থেমে থাকেননি তিনি। সাজবাতি, সূচনা, শিল্পনীড়, সাংস্কৃতিক পত্রিকা প্রভৃতি জনপ্রিয় পত্রপত্রিকাতেও লেখালেখি করেছেন এবং বর্তমানেও করে চলেছেন নিয়মিতভাবে। অনুরাগীদের ভালোবাসা এবং সমর্থনকেই পাথেয় করে চলতে চান তিনি। ২০২১ সালে বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে কর্ণিকার ল্যাপটপ প্রকাশিত হয়েছে। এটিও একটি ভৌতিক উপন্যাস। প্রতিলিপি অ্যাপেও তিনি একজন টপ রেটেড লেখিকা। প্রতিলিপিতে তার পাঠক সংখ্যা প্রায় ৪.৫ লক্ষেরও বেশি।
গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে তমাল, সৌরভ, রাজদীপ, সায়ন্তন, ইরাবতী, পূজা, শুভম ও পার্থ। শুরু হতে চলেছে আজকের গল্প নৈশ সন্দর্ভ। আমি জানি না আজও আমি সেই ভয়কে জয় করতে পেরেছি কিনা। নিজের ডাক্তারি ক্যারিয়ারের সাফল্যকে এক ঝটকায় ঠেলা দিয়ে সরিয়ে দিতেও দ্বিধাবোধ করিনি সেদিন। কারণ যা শোনা যায় বা দেখা যায় তাও সত্যি হয়। হয় না কথাটা যারা বলেন তারা ওই শোনা যাওয়া বা দেখা যাওয়া বিষয়গুলোর থেকে দূরে পালানোর চেষ্টা করেন। কারণ যা শোনা বা দেখা যায় না তাও সত্যি হয়। হয় না কথাটা যারা বলেন তারা ওই শোনা যাওয়া বা দেখা যাওয়া বিষয়গুলির থেকে দূরে পালানোর চেষ্টা করেন। আমার পক্ষে এই দূরত্ব নির্ধারণের কাজ এতটাও সহজ হয়নি। আমি চক্রাকারে আবর্তিত এই সমাজের কুসংস্কারের ঘেরাটোপের মধ্যে বারে বারে দলিত হয়েছি। আবার অপরপক্ষে এই বিজ্ঞানের মায়াজালে জড়িয়ে নিজেকে একজন ডাক্তারের জায়গা থেকে দেখারও চেষ্টা করেছি। তবে কোথাও জীবন ও জিজ্ঞাসা এক জায়গায় মিলিত হতে পারে না। একাধিক কৌশল অবলম্বন করেও কিছু কিছু বিষয়ের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করা সম্ভব হয় না। কথাগুলি মনের গভীরে নাড়া দিতেই আবার সেই স্মৃতিগুলি জীবন্ত হয়ে উঠতে শুরু করল। একাধিকবার এগুলির থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু পারিনি। জানালাটা দুম করে বন্ধ হয়ে যাওয়ার আওয়াজটা কানে যেতেই আবারও সেই দিনটার কথা মনে পড়ে গেল। সেই কালো দিনটার কথা, যেদিন হসপিটালের সেই করিডোরে একা দাঁড়িয়ে গোটা তামাশাটি দেখেছিলাম। সত্যি না মিথ্যে কিছুই ধারণা করতে পারিনি। ভাবলে আজও শিরায় হিমেল রক্তের স্রোত অনুভব করতে পারি। এক মায়াবী প্রদেশে মনে হয় তলিয়ে যাচ্ছি। শাস্ত্রজ্ঞ পণ্ডিতের খোঁজ করলে হয়তো এই ঘটনার হাত থেকে কোনোদিন মুক্তি পেতে পারতাম না। এক অদ্ভুত মানুষের সঙ্গে পরিচয় ঘটেছিল। নামটা কিছুতেই স্মরণে আসছে না। হ্যাঁ, মনে পড়েছে। সেই কাঁচা পাকা দাড়ি ভর্তি একটি চেহারা নিয়ে এসে দাঁড়িয়েছিলেন আমার সামনে। সুরাদিত্য। হ্যাঁ, এই নামটাই বলেছিলেন তো। উনি আজ কোথায় রয়েছেন, কার কাছে রয়েছেন আমি কিছুই জানি না। সেই আলাপ তারপরেই গায়েব হয়ে গেলেন। কোথায় হারিয়ে গিয়েছিলেন বলে যাওয়ার প্রয়োজনও অনুভব করেননি। আমি হতবাকের মতো এক বা একাধিকবার তার খোঁজ করার চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু সফল হতে পারিনি। তবে আজ আপনাদের কাছে গোটা ঘটনাটি বলে যেতে চাই। ভিডিও ক্যামেরার মধ্যে দিয়ে নিজের জবানবন্দি সকলের কাছে প্রমাণস্বরূপ রেখে যেতে চাই। হয়তো এটাই আমাকে আমার প্রায়শ্চিত্তের একটি পথ বলে দেবে। কেন, কিসের জন্য, এই প্রশ্নগুলির উত্তর আজও খুঁজে চলেছি। তবে জানি না কেন সুরাদিত্য নামটি মনের মধ্যেই থেকে গেছে। উনি কোনো পথ প্রদর্শক ছিলেন নাকি কোনো তান্ত্রিক, এর সমীকরণ না হয় আপনাদের উপরেই ছাড়লাম। তিনি আমাকে ক্ষণিকের জটিলতার হাত থেকে রক্ষা করতে পেরেছিলেন ঠিকই, কিন্তু আজও আমি যেন নিজের সেই অভিশাপের ঘোর থেকে মুক্ত হতে পারিনি। কোথাও না কোথাও সেটির মধ্যস্থলে আজও আবদ্ধ হয়ে রয়েছি। কিছু প্রশ্নের উত্তর মেলে না। আজকে আপনাদের উদ্দেশ্যেই সেই সব প্রশ্ন আমি রাখব। দিনের শেষে ক্লান্ত পথিক যেমন একটি শান্তির খোঁজে একটি বাড়ির আশ্রয়ের জন্য এদিক ওদিক দৌড়ে বেড়ায়, আমিও আজ হাজারো প্রশ্ন বুকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছি। তবে কাউকে তো এর উত্তর দিতেই হবে।
হ্যাঁ অথবা না, এই দুটির মধ্যেই নাকি গোটা জগৎ আবর্তিত হয়ে থাকে। তবে আমার জীবনেও নিশ্চয়ই সেই মুহূর্ত আসবে যখন আমিও সব সত্যের সমাধান করে সেই শান্তির নীড় খুঁজে পাব। সিসকো হসপিটালের মেটার্নিটি ওয়ার্ডে তখন 5 জন ডাক্তার কর্মরত। লোকমুখে কথাগুলো তারাও শুনেছিলেন, কিন্তু এসব গুজবে কেউ বিশ্বাস করতে চাননি। সদ্য কর্মরত এই ওয়ার্ডের অনেকেই ওয়ার্ডটি ছেড়ে ভয়ে অন্যত্র নিজের আস্তানা খুঁজে নিয়েছিলেন, কিন্তু এদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। এরা কেউ চাকরি ছেড়ে যেতে চাননি। আসল রহস্যটি কি ছিল সেটি খুঁজে বার করাই এদের প্রধান উদ্দেশ্য। এই 5 জনের মধ্যে সবচেয়ে আগ্রহী মানুষটির নাম সন্দীপ। তার উদ্যোগেই স্টোররুম থেকে এই টেপটি নিয়ে আসা হয়েছিল। গোটা বিষয়টি এই ভিডিও ক্যামেরায় শুট করা হয়েছিল। পুলিশের ঘর থেকে চুরি করে মেটার্নিটি ওয়ার্ডে এসে সেটিকে লুকিয়ে রেখেছিলেন সন্দীপ। সেদিন একসাথে 5 জনে বসে রাতের বেলা এই টেপটি নিজেরা চালিয়ে গোটা বিষয়টি তারা বোঝার চেষ্টা করছিলেন। ওই দিন ওয়ার্ডে তেমন পেশেন্টের ভিড় না থাকায় হালকা মেজাজে বিষয়টি নিয়ে নাড়াচাড়া করতে কেউই তেমন সংকোচ বোধ করেননি। ওদের মধ্যে থেকে সন্দীপ বলে উঠল, চল তাহলে পরবর্তী অংশটি শুরু করা যাক। এতক্ষণ পর্যন্ত তো রজতাভ শুধু একটা ইন্ট্রোডাকশন দিচ্ছিল। ও আজ বেঁচে নেই, কিন্তু কেন বেঁচে নেই সেটা জানাটাই হলো আসল উদ্দেশ্য। এই ওয়ার্ডেই 1 মাসের ডিউটিতে জয়েন করেছিল সে, কিন্তু কি এমন হয়েছিল তার সাথে যার জন্য ছেলেটি মারা গেছিল? শুনেছি এই ভিডিওটির মধ্যে দিয়ে নাকি গোটা বিষয়টা জানতে পেরেছিলেন পুলিশ। তারপর থেকেই এই কেসটিকে ক্লোজ করে দেওয়া হয়েছিল। পুলিশ কেন এই ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাতে চায়নি সেটাই আমার জানার বিষয়। ওদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, আমার মনে হয় সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা না করাই ভালো সন্দীপ। হতেও তো পারে এর মধ্যে এমন কোনো রহস্য নিহিত ছিল যা সাধারণ মানুষের চেতনা বিরুদ্ধ, কিংবা যেটা দেখার সাথে সাথে মানুষকে কোনো ঘোর বিপদের সম্মুখীন হতে হতো। সন্দীপ গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখল। তারপর ওই ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, এত ভয় থাকলে ডাক্তারি পড়া উচিত ছিল না তোর। এই কাহিনীটি যারা যারা দেখতে চান তারা হাত তুলুন, আর দেখতে ইচ্ছা করবে না যার, তার জন্য দরজা খোলাই আছে। তবে আজ এখান থেকে যে বেরিয়ে যাবে সে পরবর্তীকালে কিভাবে এই হসপিটালে থেকে নিশ্চিন্তে ডাক্তারি করে যেতে পারে সেটি না হয় আমি দেখে নেব। সন্দীপের কথাগুলির অন্তর্নিহিত অর্থ বোঝা কারোর কাছেই খুব একটা কঠিন ছিল না। সে চাইলে যে সব কিছুই করতে পারে এই বিষয়টি সম্পর্কে অনেকেই অবহিত ছিলেন। তাই এমন শর্ত আরোপিত হওয়ার পর আর কেউই সেই স্থান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন না। সকলের মুখমণ্ডলেই এক গভীর ভয় এবং আশঙ্কার প্রভাব ছিল স্পষ্ট। কোনো সাধারণ ঘটনার বাইরে বেরিয়েই যে কিছু একটা ঘটেছিল তা বারংবার প্রত্যেকের মনে কড়া নেড়ে যাচ্ছিল। সেই সব চিন্তা মন থেকে সরিয়ে ফেলে প্রত্যেকেই ভিডিওটি পুনর্বার চালানোর জন্য অনুরোধ করলেন। সন্দীপ বলল, এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু শুনেছি সেখানে শুধুমাত্র এই হসপিটালে ঢোকার আগের মুহূর্তের কথাগুলো আলোচিত হয়েছিল। এই হসপিটালে জয়েন করার পর থেকে এই ওয়ার্ডটিতে তিনি যে যে ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেগুলি তার পরবর্তী বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমি যে এটিকে পুলিশ ডিপার্টমেন্টের থেকে চুরি করে এনেছি সেটা যেন কেউ কোনোদিন না জানতে পারে। যদি কেউ জানতে পারে তাহলে আমি বুঝবো আমাদের 5 জনের মধ্যে থেকেই কেউ একজন এই কথাটি বাইরের কাউকে জানিয়েছে, কারণ এই 5 জন ব্যতীত আমার এই রহস্যের কথা হসপিটালে কিন্তু আর কেউ জানে না। কথাটি শেষ করেই আবার ভিডিওটি চালু করে দিল সন্দীপ। ভিডিওটি চালু করার সাথে সাথেই একটি ঘরমাক্ত চেহারা চোখের সামনে ফুটে উঠল। আমি রজতাভ। আজকের এই ঘটনাটি আপনাদের সামনে পুরোটা প্রকাশ করবার চেষ্টা করব। জানি না এরপর আমার সাথে কি ঘটতে পারে, তবে ওই তান্ত্রিক আমাকে এই কথাগুলি কোনোদিন কারোর সঙ্গে ভাগ না করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
কিন্তু আমি জানি আমি এই অভিশাপের কবল থেকে এখনো মুক্ত হতে পারিনি। কাজেই যে বা যারা এই সত্যের সঙ্গে পরিচিত হবেন তাদের সঙ্গেও আগামী দিনে যে এই একই ঘটনা ঘটবে না এমনটা আমি বলতে পারি না। তখন সময়কালটা ছিল 1992 সাল। সিসকো হসপিটালে তখন আমি ইন্টার্নশিপ করছিলাম। নিজের থেকে অধিক উচ্চতার লোকেদের আমার কখনোই পছন্দ ছিল না, তবে এই হসপিটালটি এতটাই জনপ্রিয় ছিল যে এখানে সবকিছুই আমার স্বভাব বিরুদ্ধ বলেই মনে হয়েছিল। নিজের এই অচলায়তন অবস্থার সঙ্গে আমি প্রথম দিকে অনেকটাই অস্বস্তি অনুভব করলেও পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে এই গোটা বিষয়টিকেই মানিয়ে নিতে পেরেছিলাম। নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হলো, পরিচিতি বাড়ল। একাধিক সিনিয়রদের কাছ থেকে ডাক্তারি শাস্ত্রের বহু অজানা বিষয়ের তথ্য আহরণ করতে পারলাম। ভেবেছিলাম দিনগুলো হয়তো এতটা শান্তিপূর্ণভাবেই কেটে যাবে, কিন্তু হসপিটালের ওই কালো ইতিহাসের প্রভাব যে আমার উপরেও এসে পড়বে তা কোনোদিনও ভাবতে পারিনি। শুনেছিলাম এই হসপিটালের অন্দরেই একটি ম্যাটারনিটি ওয়ার্ড রয়েছে। সেখানে নাকি বেশ কিছু বছর পূর্বে এমন একটা ঘটনা ঘটেছিল যার প্রভাব পরবর্তী সময়ের মধ্যে দিয়ে ঘটনাক্রমে প্রসারিত হয়েছিল। আর সেই প্রসারিত অতীত বহু ডাক্তারের বর্তমানকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এই অতীত রহস্যের মধ্যেই লুকিয়েছিল এমন এক মায়াবী ঘটনা যার প্রভাব ডাক্তারি শাস্ত্রের উপর পড়লেও তার সত্যতা প্রমাণ করা এই শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের দ্বারা সম্ভবপর হয়নি। কথাগুলি যখন আমার কানে এসেছিল তখন আমিও এক প্রকার হতভম্বের মতো আমার সিনিয়রদের মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, এসব বুজরুকিতে বিশ্বাস করবেন না স্যার। ভালো কিছু করতে হলে অনেক খারাপের মুখোমুখি হতে হয়, তবে খারাপ ক্ষণিকের জন্য অবস্থান করে। আপনি যদি একে প্রশ্রয় দেন তাহলে এটি মাথায় চড়ে বসবে। কথাগুলি শেষ করবার পরে সেদিন খুব জোরে জোরে হেসেছিলাম। আমার মা বলতেন পুরাতন বাড়িগুলিতে নাকি রহস্যময় কিছু অতীত তার ডালপালা মেলে থাকে। খালি চোখে তাদের অস্তিত্ব টের পাওয়া যায় না, কিন্তু তাদের ওই রহস্যময় চোখ সর্বদাই আমাদেরকে অবলোকন করতে থাকে। যেখানে বিশ্বাসের অভাব জন্মায় সেখানে অবিশ্বাসীদের ভিড় বাড়ে, আর এই অবিশ্বাসীরা কোনোদিন আলোর পথ অনুসরণ করেন না। অন্ধকারের সঙ্গে থাকতে থাকতে এই অবিশ্বাসীদের মনের মধ্যেও কূটনৈতিকতা এবং অন্ধকার একসঙ্গে বাসা বাঁধতে শুরু করে। তাদের অজান্তেই একাধিক বিপদের আশঙ্কা নেমে আসে। তাদের জীবনে শান্তির পরিবর্তে অশান্ত পরিমণ্ডল নিজের ক্ষমতা বিস্তারে সক্ষম হয়। এসব কথা আমার কাছে এক অবৈধ সম্পর্কের মতো ছিল। মনে হতো কোনো গল্প কথা শুনছি। ডাক্তারি শাস্ত্রে এইসব ধ্যান ধারণার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমার এইসব ধ্যান ধারণা এক নিমেষে পরিবর্তিত হয়ে গিয়েছিল যখন ওই ম্যাটারনিটি ওয়ার্ডে 1 মাস ধরে রাত্রি যাপনের নোটিশটা আমার হাতে এসে পৌঁছেছিল। ওই সময় ওই ওয়ার্ডের সিনিয়র ইনচার্জ ছিলেন ডক্টর ভার্গব। তিনি একদিন আমার কাছে এসে বললেন, কি ব্যাপার ইয়াং ম্যান, আপনি তো শুনলাম নাকি দারুণ কাজ করছেন। আপনার সাথে বাদবাকি যারা ইন্টার্নশিপ করতে এসেছেন তাদের মধ্যে তো বলতে গেলে আপনিই সেরা। আমি কিন্তু শুনেছি আপনার ওই অপারেশনের ব্যাপারটা, মানে ওই ডক্টর আনন্দ বক্সিকে অ্যাসিস্ট করার ব্যাপারটা। বিষয়টা শুনে আমি কিন্তু প্রথমে একটু হতবাকি হয়েছিলাম। আসলে ভাবতেই পারিনি যে এত অল্প বয়সে কারোর পক্ষে ডক্টর আনন্দ বক্সির মতো একজন সার্জেনকে অ্যাসিস্ট করার ক্ষমতা তৈরি হতে পারে। একটা কথা বলি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। এই নেন, আপনার জন্য এই নোটিশটি এনেছি। আসলে এটা আপনাকে দেওয়ার কোনো রকম উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু সেই একই ঝামেলা, বুঝেছেন। দিনের বেলায় ওয়ার্ডে কারোর থাকতে কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু রাতের বেলা এখানে কেউ থাকতে চায় না। সবার মুখে সেই একই কথা, এখানে ভূত আছে স্যার, এখানে নাকি ওই মহিলাটিকে ঘুরে বেড়াতে দেখা যায়,
বারান্দার দিকে নাকি হাঁটাচলাও করতে দেখা গিয়েছে। কি বলবো আপনাকে, আর রিয়েলি ডিসগাস্টিং। আমারও সেদিন ওই কথাগুলো শুনে হাসি পেয়েছিল। আমি প্রত্যুত্তরে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, আপনি কি কোনোদিন এখানে রাতে থেকেছেন স্যার? আমার প্রশ্নটি শুনে তিনি একটু অবাক চোখে আমার দিকে তাকিয়েছিলেন, তারপর বলেছিলেন, না না, আমাকে কোনোদিন রাতে ডিউটি দিতে হয়নি। আসলে আমি তো বেশিরভাগ সময়টাই সাউথ ইন্ডিয়াতে থাকি, আর কোনো ক্রিটিক্যাল কেস হলে তবেই আমাকে বোর্ড এখানে ডেকে পাঠায়। বেশ কয়েক বছর ধরেই এই হসপিটালের রাতের পরিবেশটা একটু ঘেঁটে আছে। দেখুন আপনার দ্বারা শেষমেশ এই মিস্ট্রিটা সলভ করা যায় কিনা। কথাটা শেষ করেই ডক্টর ভার্গব একগাল হেসে করিডোর ধরে নিজের কেবিনের দিকে এগিয়ে গেলেন। আমার হাতে তখন জলজল করছিল লাল কালিতে মোড়া নোটিশটি, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল, সিসকো হসপিটাল অথরিটিজ হ্যাভ ইনস্ট্রাক্টেড ইউ টু স্পেন্ড 1 month in this maternity ward. From now on, you will handle the main responsibilities, especially at night. Your duty hours will be 11 p.m. to 8 a.m. You will also be accompanied by 2 nurses who will assist you. If you have any objections, you can report to the hospital authorities. I wish you all the very best for your future. নোটিশটি হাতে পাওয়ার পর সেদিন খুব আনন্দ হয়েছিল। ভেবেছিলাম এতদিন ধরে লোকমুখে শুনে আসা এই গুজবের হাত থেকে সকলকে মুক্তি দিতে পারব, কিন্তু জানতাম না প্রতিটি ঘটনার অন্দরেই এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা খুঁজে বার করার কাজ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতে পারে। এমন অনেক পরিস্থিতি আসে যেখানে বিজ্ঞানও অসহায় হয়ে যায়। সে নিজের শাখা প্রশাখা বিস্তার করেও শেষ পর্যন্ত সেই রহস্যের তল খুঁজে পায় না। সেটি ছিল 1992 সালের ডিসেম্বর মাস। কনকনে ঠান্ডা, সারা শরীর কাঁপছে। সেইবার ডেলিভারির চাপটা খুব বেশি ছিল। প্রথম দিন রাতে ম্যাটারনিটি ওয়ার্ডে খুব বেশি হলে 4 জন পেশেন্ট ছিলেন। প্রত্যেকের অপারেশন নির্বিঘ্নে হয়ে যাওয়ায় কোনো সমস্যা তৈরি হয়নি। মূলত এই সব কাজের দায়িত্বে যে ডাক্তার থাকতেন, তিনি অপারেশনের কাজটা সমাপ্ত হয়ে যাওয়ার পর সারাদিনের মধ্যে একবার এসে এই ম্যাটারনিটি ওয়ার্ডে থাকা পেশেন্টদের ভালোভাবে পর্যবেক্ষণ করে চলে যেতেন। কোনো ক্রিটিক্যাল কন্ডিশন না থাকলে তিনি এই ওয়ার্ডে আসতেন না। আমাদের মতো জুনিয়র বা ইন্টার্নদের উপরেই এই ওয়ার্ডে থাকা পেশেন্টদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব অর্পিত থাকত। বিশেষ করে রাতে কারোর কিছু প্রয়োজন হলে আমাদেরই গোটা ব্যাপারটা সামলে রাখতে হতো। সেদিন রাতে তেমন কোনো কাজের চাপ ছিল না। ম্যাটারনিটি ওয়ার্ডে প্রবেশ করেই একাধিকবার একটি ফাঁকা বেডের দিকে চোখ যাচ্ছিল। ঘরের বাইরেই একজন মেট্রন বসেছিলেন। ভাবলাম ওনাকেই বিষয়টা জিজ্ঞাসা করব। ঘর থেকে বেরিয়ে দেখলাম উনি একটি খবরের কাগজ হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন। আমি সামনে যেতেই উনি উঠে দাঁড়ালেন। কিছু বলবেন স্যার? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? মেট্রনের কথা শুনে আমি কিছুটা ইতস্তত বোধ করলাম। তারপর ওনাকে পাল্টা প্রশ্ন করলাম, আপনি হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? আমার যে কোনো বিষয়ে সমস্যা হতে পারে এটা কি আপনি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন? আমার কথা শুনে তিনি বললেন, না, আসলে আপনার আগে যারা এখানে ডিউটি দিতে এসেছিলেন তারা প্রত্যেকেই আমার কাছে নানান সব অবান্তর বিষয় প্রশ্ন করতে আসতেন। আমিও যে সব প্রশ্নের উত্তর জানি না সেটি তাদের কাউকে বুঝিয়ে উঠতে পারতাম না। যদিও তারা কেউই 2 দিনের বেশি রাতে এখানে ডিউটি দিতে রাজি হননি, তবুও তাদের মুখ থেকে এমন কিছু কথা শুনতে পেয়েছিলাম যার পরে ভেবেছিলাম আমিও রাতে আর এখানে থাকবো না। কিন্তু পেটের দায় কাজটা ছেড়ে দিতে পারিনি। আপনি আজকেই জয়েন করেছেন বোধহয়, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার নাম ডক্টর রজতাভ বোস। আমাকে 1 মাসের জন্য নাইট ডিউটি দেওয়া হয়েছে। রাত 11টা থেকে সকাল 8টা পর্যন্ত এই 1 মাস ধরে আমাকে এই ম্যাটারনিটি ওয়ার্ডেই থাকতে হবে। আমার সাথে 2 জন নার্সও নিযুক্ত করা হয়েছিল, কিন্তু তাদের দেখতে পাচ্ছি না। জানি না তারা কেন এলেন না।
আপনি কিছু বলতে পারবেন? না স্যার, আমি আপনাকে এই বিষয়ে তেমন কিছুই বলতে পারবো না। এছাড়া আপনি এই ওয়ার্ডে নতুন জয়েন করেছেন, শুধু শুধু বাজে কথায় কান দিতে যাবেন না, এতে আপনারই কিন্তু ক্ষতি হতে পারে। যাক, এসব বাদ দিন। আপনার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, তা হয়ে গেছে। আসলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছিলাম। হ্যাঁ, বলুন না। আজকে তো খুব একটা বেশি পেশেন্ট নেই, ঘরের মধ্যে মাত্র 4 জনকেই দেখতে পাচ্ছি। আজকের রাতটা টহল দিতে হবে না, ভাবছি একটু জিরিয়ে নেব। ওই যে সাইডে একটা বেড খালি পড়ে আছে না, ভাবছি ওখানে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ব। আমার কথাটা শোনা মাত্রই সেই মেট্রন চমকে উঠলেন, তারপর বললেন, না না, খবরদার না। ওই বেডটিতে কাউকে শুতে দেওয়া হয় না। ওটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কোনো পেশেন্টকে ওই বেডে শোয়ানো হয়নি। ওই বেডটাকে ঘিরেই তো আসলে আসলে কি? আসলে? আরে বাবা, এত আসলে নকলে না করে আসল রহস্যটা বলুন না। আমাকে তো এখন 1 মাস এখানেই থাকতে হবে নাকি? আমি ওই জায়গাটি সম্পর্কে অনেক কানাঘুষো শুনেছি, কিন্তু চাক্ষুষ কিছুই দেখতে পাইনি। বলতে পারেন এক প্রকার নেশার ঘরেই রাতে এই ওয়ার্ডে ডিউটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার খালি চোখে ভূত দেখার খুব শখ। মেট্রনটি আমার কাছে কিছুটা এগিয়ে এসে বললেন, রাতের বেলা তেনাদের নাম নেবেন না স্যার। আমি আপনার কাছে হাত জোর করছি, ওই বেডটা ছেড়ে দিয়ে আপনি যে কোনো বেডে গিয়ে শুয়ে পড়ুন। আমি আর কিছু বলতে চাই না। আর এত জোরে কথা বলবেন না, পেশেন্টদের অসুবিধা হতে পারে। আমাকে এখানে আপনার সাথে গল্প করবার জন্য নিযুক্ত করা হয়নি। কাজের বিষয় ছাড়া দয়া করে আমার সাথে আর কথা বলতে আসবেন না। দেখতেই পাচ্ছেন এখানে ক্যামেরা লাগানো রয়েছে। 24 ঘন্টা এই গোটা ওয়ার্ডটিতে মনিটরিং চলে। আপনাকে আর আমাকে এতক্ষণ ধরে গল্প করতে দেখলে দুজনের চাকরি নিয়েই সংশয় হতে পারে। কাজেই আমি আপনাকে এটাই উপদেশ দেব, যতটুকু প্রয়োজন এখন থেকে ততটুকুই বলবেন। বুঝতে পারলাম ওই মহিলাটি অনেক কিছু জানলেও আমাকে এই বিষয়গুলি সম্পর্কে কিছুই বলতে চান না। আমিও ছিলাম নাছোড়বান্দা। আসল রহস্যটি কি, এই বিষয়টি জানার আগ্রহ আরও তীব্র মাত্রায় বেড়ে গেল। কথা না বাড়িয়ে আমি আবার ওই ওয়ার্ডে ফিরে এলাম। এসে দেখলাম সকলেই নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ সামনের দিকে চোখ যেতেই ঘাবড়ে গেলাম। দেখলাম ওই ফাঁকা বেডটির চাদরটি অগোছালো হয়ে গিয়েছে। কেউ যেন কিছুক্ষণ আগেই ওই জায়গাটি ব্যবহার করেছেন, অথচ আমার যতদূর মনে ছিল আমি দূর থেকেই জায়গাটিকে দেখেছিলাম। পেশেন্টরা যে যার মতো ঘুমিয়ে রয়েছেন, তাদের যা শারীরিক অবস্থা তাতে উঠে গিয়ে বেডের উপর ওঠা সম্ভব ছিল না। বাইরে থেকেও এই ওয়ার্ডে কাউকে প্রবেশ করতে দেখিনি। তাহলে এমনটা হলো কিভাবে? নিজের মনকে নানা রকমভাবে ব্যস্ত করতে লাগলাম। একের পর এক প্রশ্ন করে নিজেকে বিব্রত করা শেষ হলে যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন মনে হলো এবার শুয়ে পড়া উচিত। পাশের বেডটি ফাঁকাই পড়েছিল, কিন্তু আমাকে ক্রমাগত আকর্ষিত করে চলেছিল ওই বেডটি। চারিদিকটা একবার ভালোভাবে দেখে নিয়ে ওই বেডে গিয়েই শুয়ে পড়লাম। পরিষ্কার একটা বিছানা পেয়ে সেদিন খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গিয়েছিল। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হলো কেউ যেন গোটা জায়গাটি জুড়ে হেঁটে চলে বেড়াচ্ছে। তার উপস্থিতির কথা টের পেলাম স্পষ্টভাবেই, কিন্তু কাউকেই চাক্ষুষ দেখতে পেলাম না। বেশ কিছুক্ষণ ঘটনাটি এভাবেই এগোতে থাকলো। তারপর একটা সময় গিয়ে জায়গাটি শান্ত হয়ে গেল। ভাবলাম ঘুম চোখে হয়তো ভুল শুনেছিলাম। ওয়ার্ডের বাইরে দিয়েই কেউ হয়তো পায়চারি করছিলেন। পাশের টেবিলে রাখা জলের গ্লাসটা তুলে এনে মুখের সামনে ধরতেই দেখলাম গ্লাসটা খালি। এ কি? আমার তো স্পষ্ট মনে আছে এখানে শুতে আসার আগে আমি গ্লাসে জল ভরে নিয়ে এসেছিলাম। রাতে বারবার উঠতে ভালো লাগে না বলে গ্লাসটা ভর্তি করেই পাশে রেখেছিলাম। আমার যতদূর মনে আছে আমি একবারের জন্য উঠে জল খাইনি। তাহলে জলের গ্লাসটা খালি হয়ে গেল কি করে? নিজের মনকে বিশ্বাস করাতে পারলাম না।
নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কোথাও জল পড়ে রয়েছে কিনা। অনেক সময় হাতের ঠেলা লেগে জল পড়ে যেতে পারে, কিন্তু তারপর মনে হলো তাহলে তো সজোরে আওয়াজ পেতাম, কিন্তু তেমন কিছুই তো শুনতে পাইনি। আরেকবার ভাবলাম মেট্রন নয় তো, কিন্তু তারপর মনে পড়ল ওর সাথেই তো খাবারের জলের বোতলটা দেখেছিলাম। উনি খামোখা এত দূর এসে জল খেতে যাবেন কেন? এত চিন্তা ভাবনার পরেও যখন কোনো সুরাহা খুঁজে পেলাম না, তখন বাধ্য হয়ে আবার শুয়ে পড়লাম। অত দূর থেকে আবার বয়ে বয়ে জল আনতে ইচ্ছে করল না। ভেবেছিলাম সকাল হলেই না হয় একেবারে উঠে জল খেয়ে ফ্রেশ হয়ে নেব। সেদিন এতটাই টায়ার্ড ছিলাম যে আর উঠতে ইচ্ছে করল না। শোয়ার আগে একবার ঘড়িটার দিকে চোখ যেতেই দেখলাম রাত তখন 1:30 বাজে। চোখ বন্ধ করার আগে চারিদিকটা একবার ভালো করে দেখে নিলাম। সবকিছুই স্বাভাবিক ছিল। চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ বাদেই আমার সারা শরীরের মধ্যে একটা ঝাঁকুনি অনুভব করলাম। মনে হলো কেউ খাটটিকে ধরে সজোরে নাড়িয়ে দিল। আমি এক প্রকার চিৎকার করে উঠে বসলাম। কে কে বলে চিৎকার করতেই মেট্রনটি ঘরের মধ্যে ঢুকে এলেন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভুলে গেছেন যে আপনি এখন হসপিটালে রয়েছেন? এটাকে কি নিজের বাড়ি বানিয়ে নিয়েছেন নাকি? আজব ব্যাপার। আর আপনার এত বড় সাহস, এতবার বারণ করার পরেও আপনি ওই বিছানাতে গিয়ে শুয়েছেন। দেখুন, আমি কিন্তু আপনাকে আগেই সাবধান করেছিলাম। আপনি আমার কথা বিশ্বাস করতে চাননি। কোনো সমস্যার মধ্যে পড়লে কিন্তু আমাকে দোষ দিতে আসবেন না। আমি মেট্রনের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলাম। উনি ওপর তলায় নালিশ করলে যে আমার চাকরি নিয়ে টানাটানি হতে পারে, সেটা আমিও খুব ভালো করেই জানতাম। এছাড়া যেখানে ঘরের মধ্যে সবকিছুই বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে আমার এমন বিচিত্র অনুভূতি কেন হয়েছিল সেটা বুঝে উঠতে পারিনি। আমার কথা শুনে মেট্রন সেখান থেকে শান্তচিত্তেই সরে গেলেন। আমিও ওই বেড থেকে উঠে পাশের বেডে গিয়ে শুলাম। সেদিন রাতে আর কিছুই অনুভব করিনি। পরের দিন সকাল হতেই ভাবলাম ঘটনাটি ওখানকার ইনচার্জকে একবার জানিয়ে রাখব, কিন্তু তারপরেই মনে হলো সেটা হঠকারিতায় সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে। তাই এইসবের থেকে দূরে থাকাই শ্রেয়। চাকরিটা আরো মজবুত করতে হলে মুখটা বন্ধ রাখাই উচিত হবে। সেদিন রাতে আবার যদি আরো ভয়ঙ্কর কিছুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, এই ভেবে নিজে অনেকটাই গুটিয়ে গিয়েছিলাম। আসলে ভেবেছিলাম সবটাই মনের ভুল। ওই বিছানায় কিছু একটা ঘটেছিল এটা আগেই জানতে পেরেছিলাম, কিন্তু তিনি যে এখনো ওখানে সশরীরে উপস্থিত থেকে মানুষকে ভয় দেখান, সেটা তখনও কল্পনা করতে পারিনি। ওই ওয়ার্ডের নামে একটা বদনাম ছিল। ওখানে ডেলিভারির জন্য যাকেই নিয়ে আসা হতো না কেন, হঠাৎ তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করত। এমন অনেক ঘটনাই ঘটেছিল যেখানে লেবার পেইনের ইনজেকশন না দেওয়া সত্ত্বেও লেবার পেইন শুরু হয়ে গিয়েছিল, আর সেই বাচ্চা ডেলিভারির পর মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল। এই কারণে অনেককেই এখান থেকে অন্যত্র স্থানান্তরিত করে দেওয়া হয়েছিল। তবে সেসব ঘটনা তখন আর ঘটত না। আমি যখন সেখানে ডিউটিতে জয়েন করেছিলাম, তখন এই সব কিছুই বন্ধ হয়ে গিয়েছিল। গুজব ছাড়া আর কিছুই মনে হতো না। শুনেছিলাম এক মহিলাকে নাকি ওই ওয়ার্ডে ডেলিভারির জন্য বহুকাল পূর্বে নিয়ে আসা হয়েছিল। অপারেশনের পরে তিনি নাকি এক মৃত বাচ্চার জন্ম দিয়েছিলেন। এরপর সেই মহিলাকে ওই ওয়ার্ডে এনে রাখা হয়েছিল, কিন্তু মহিলা সেই শোক সহ্য করতে না পেরে ওই করিডোর দিয়ে দৌড়ে গিয়ে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকেই নাকি কাউকেই ওই বেডে শুতে দেওয়া হয় না। এমনটা মনে করা হয় নাকি ওই মৃত মহিলাটির আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। যারা এখানে ডেলিভারি করাতে আসেন, তারা সুস্থ বাচ্চার পরিবর্তে মৃত বাচ্চা প্রসব করতেন। কিন্তু কিছুকাল এই ঘটনা স্থায়ী হওয়ার পরে
এই ওয়ার্ডটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে পুনরায় শেষ 3 বছর ধরে আবার ওয়ার্ড চালু করা হয়েছিল। আমার কপালে দুর্ভোগ ছিল বলেই হয়তো এই ওয়ার্ডে নাইট ডিউটির দায়িত্ব পেয়েছিলাম। সেদিন রাতে খাওয়া দাওয়া করে একটি জলের বোতল সঙ্গে নিয়েই ওয়ার্ডে প্রবেশ করেছিলাম। সেদিন রাতটাই ছিল আমার জীবনের কাল রাত্রি। হসপিটালে ঢোকার সময় অনেক কানাঘুষো শুনতে পাচ্ছিলাম। ওই দিন রাতেই নাকি সেই মহিলা আত্মহত্যা করেছিলেন বলে অনেকের দাবি। বুঝতে পারলাম আজকে সেই মৃতের সাথেই সময় উপভোগ করতে যাচ্ছি। এই আলোচনাগুলো শোনার পরেই গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলোর রেশ আমার শরীর এবং মনের উপর আরো নতুন করে চেপে বসেছিল। আমি কিছুতেই এই ভয়ের প্রভাব থেকে মুক্ত হতে পারছিলাম না। তবুও নিজের অন্তর্মনকে বারবার করাঘাত করে বোঝাতে চাইলাম, শুধু তো কয়েক ঘন্টার ব্যাপার। আমি তো তাকে কোনোভাবে বিরক্ত করছি না, তাহলে সে আমার ক্ষতি করতে যাবেই বা কেন? ধীরে ধীরে ওয়ার্ডের দিকে পা বাড়িয়ে দিলাম। সেদিনকে দেখলাম রোগীর সংখ্যা আগের দিনের থেকে একটু বেশিই ছিল। 7 জন মতো ছিলেন। ভাবলাম ঘরটা তাহলে বেশ ভালোই গমগম করবে। বাইরে সেদিন মেট্রনকেও দেখতে পেলাম না। ঘরে ঢোকার আগে একজন নার্সের সঙ্গে দেখা হলো। তিনি জানালেন মেট্রনের শরীরটা ভালো না থাকায় তিনি সেদিন আসতে পারেননি। আমিও আর কথা বাড়ালাম না। সবাইকে একবার খুব ভালো করে চোখের দেখা দেখে নিলাম। দেখলাম কারো কোনো অসুবিধেই নেই। রাতের ওষুধ খাইয়ে সকলকেই শুইয়ে দিলাম। সেদিন রাতে 10:30টার মধ্যেই ওয়ার্ডে পৌঁছে গেলাম, কিন্তু কোনো লাভ হলো না। রাত্রি 11টার পর থেকেই পরিবেশটা কেমন যেন থমথমে আকার ধারণ করতে শুরু করল। আমি কোনো দিকে কান না দিয়ে সেদিন ওই বেডের পাশে একটি ফাঁকা বেড দেখে শুয়ে পড়লাম। সেদিন রাতে ওই একইভাবে আবার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 2:30 বাজে। অন্যদিকে নজর যেতেই একেবারে হতবাক হয়ে গেলাম। দেখলাম বেডগুলি ফাঁকা পড়ে রয়েছে, কোথাও কোনো রোগীর অস্তিত্ব নেই। আমি চোখ দুটিকে দুবার কচলে নিলাম। ভাবলাম সেদিনও হয়তো ঘুমের ঘোরে ভুল দেখছি, কিন্তু না। উঠে দাঁড়িয়ে ভালোভাবে লক্ষ্য করতেই ওই একই দৃশ্য নজরে পড়ল। ভয় আর আতঙ্কে জর্জরিত হয়ে গেলাম। আমি যা দেখছি তা কিভাবে সত্যি হতে পারে? এরা সব কোথায় গেল? আর আমার সাথেই কেন এরকম হচ্ছে? কথাগুলো শেষ করতে না করতেই হঠাৎ লক্ষ্য করলাম ওয়ার্ডের দরজাটায় কেউ ধাক্কা মারছে। আমার সেদিকে পা বাড়ানোর সাহস হলো না। সারা শরীর তখন ঘামছে। বুঝে উঠতে পারছি না কি করব, এগুলো উচিত হবে কিনা। জানতাম বাইরে সেদিন কারোর উপস্থিতি নেই, তবে কি বাইরে সেই মৃত মহিলাটি দাঁড়িয়ে রয়েছেন? আবার একবার দরজা ধাক্কানোর শব্দ হলো। এবারে যেন মনে হলো কেউ দরজা ভেদ করে আমার দিকে এগিয়ে আসবেন। আমি নিজের সাহসকে আরো বলীয়ান করলাম। যে সত্যের সঙ্গে মুখোমুখি হতে চেয়েছিলাম সেটি তখন আমার সামনেই দাঁড়িয়েছিল। আমি এগিয়ে গেলাম, দরজার ছিটকিনিটা খুললাম। আলতো স্বরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটি ঊর্ধ্বমুখে খুলে গেল। আস্তে আস্তে দরজার ফাঁক দিয়ে বাইরে অবস্থাটি দেখবার চেষ্টা করলাম। দেখতে পেলাম গোটা ফ্লোরটিকে কেউ রক্তের চাদরে জড়িয়ে রেখেছে। মনে হচ্ছিল কেউ গোটা জায়গাটি রক্ত দিয়ে ঢেকে ফেলেছে। মাথার উপরে থাকা বাল্বগুলি জ্বলতে নিভতে শুরু করেছিল। আমার শরীর ক্রমে আরো ঠান্ডা হয়ে আসতে লাগলো। আমি ওখানে দাঁড়িয়ে কাঁপতে শুরু করলাম। এমন সময় সহসা নজর গেল বাম দিকে। দেখলাম কোনো একজন ডাক্তার ওই মহিলাকে স্ট্রেচারে করে পোস্টমর্টমের ঘরের দিকে নিয়ে যাচ্ছে। বিষয়টা দেখে ভীষণ অবাক লেগেছিল। আমি কোনো দিকে না তাকিয়ে ওদের পিছু করতে লাগলাম।
যেন সবকিছু জীবন্ত হয়ে উঠেছে। ওই জায়গাটি আমি আগেও দেখেছি, কিন্তু কোনোদিন এমন রক্তের চাদরে মুড়ে থাকতে দেখিনি। ওই লোকটিকে লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলাম। দেখলাম লোকটি বারে বারে নিজের কপালের ঘাম মুছছেন আর এদিকে ওদিকে তাকাচ্ছেন। আমি খুব সন্তর্পণে ধীর গতিতে এগিয়ে যেতে লাগলাম। এরপর সেই ঘরের কাছে এসে পৌঁছলাম। দেখলাম লোকটি সেই মহিলাকে ঘরের ভেতর নিয়ে গেলেন, তারপরে ঘরের দরজা বন্ধ করে দিলেন। ভাবলাম ঘটনাটির এত কাছে এসেও হয়তো বিষয়টা পুরোপুরিভাবে দেখতে পারবো না, কিন্তু সেদিন ঈশ্বর বোধহয় আমার সহায় ছিলেন। দরজাটি সামান্য একটু চাপ দিতেই সেটি খুলে গেল। আমি খুব সন্তর্পণে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করলাম। চারিদিকটা ভালো করে দেখে নেওয়ার পর বুঝলাম লোকটি ব্যতীত এখানে ওর আর কেউ নেই। দেখতে পেলাম লোকটি ওই বডিটিকে কাঁটা ছেঁড়া করার জায়গায় শুইয়ে দিয়েছেন। মহিলাটির মুখ দিয়ে তখনও গোঙানির শব্দ স্পষ্ট ভেসে আসছিল। বুঝতে পারলাম মহিলাটি জীবিত রয়েছেন, কিন্তু কিন্তু কোন কারণে ঘরের মধ্যে রয়েছেন। এরপর যা দেখলাম তাতে নিজের শরীর খিনখিন করতে শুরু করল। দেখলাম লোকটি মহিলার হাত এবং পা দুটিকে দড়ির সাহায্যে শক্ত করে বেঁধে দিলেন। তারপরই মহিলার সর্বত্র অযাচিতভাবে স্পর্শ করতে লাগলেন। বিষয়টি দেখা মাত্রই আমি অত্যধিক উত্তেজিত হয়ে উঠলাম। এই অন্যায়ের যে একটা বিহিত হওয়া প্রয়োজন সেটি তৎক্ষণাৎ অনুভব করলাম, কিন্তু কিছুতেই সামনে এগিয়ে যেতে পারলাম না। মনে হলো গোটা ঘটনাটাই যেন কাচের আড়াল থেকে আমাকে লক্ষ্য করতে হচ্ছে। এরপরে দেখলাম লোকটি আরো নোংরা পথ অনুসরণ করলেন। মহিলাটির সঙ্গে তিনি সহবাস করতে লাগলেন। মহিলাটি যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। ওর অবস্থা দেখে বুঝতে পারলাম কিছুক্ষণ পূর্বেই ওর ডেলিভারি হয়ে গিয়েছে। ওর যোনি থেকে রক্তপাত হতে শুরু করেছিল। মহিলাটি তখন অনেকখানি সাবলীল হয়ে উঠেছেন। তিনি যে সবটাই বুঝে উঠতে পারছেন, অথচ দুর্বলতার কারণে কিছু করতে পারছেন না, সেটি তার চোখ মুখের ভাষাই প্রমাণ করে দিচ্ছিল। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ওই ডাক্তারের দিকে নজর ঘোরাতে লাগলেন। মুখ দিয়ে অনেক কিছু বলবার চেষ্টা করছিলেন, কিন্তু সেই শয়তানটি নিজের হাত দিয়ে মহিলার মুখটি বন্ধ করে দিয়েছিলেন। এভাবেই প্রায় ৮ ঘন্টা অতিবাহিত হল। আমি পাগলের মতো গোটা জায়গাটি জুড়ে ছটফট করতে লাগলাম। চোখের সামনে কারোর এমন পরিণতি হতে পারে তা ভাবতেও পারিনি। কিছুক্ষণ বাদে দেখলাম মহিলাটি যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন। ওই ডাক্তারটি তখন মেঝেতে পড়া রক্তের দাগগুলিকে পাশে রাখা ন্যাকড়াটি দিয়ে মুছে ফেলছিলেন। সেই নৃশংসতাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। আমি চুপ করে গোটা বিষয়টি দেখতে লাগলাম। এরপরে দেখলাম সেই ডাক্তারটি নিজের সব প্রমাণ লোপাট করে দিলেন। অবশেষে ওই স্ট্রেচারটি নিয়ে দোতলায় ম্যাটারনিটি ওয়ার্ডের দিকে এগোতে শুরু করলেন। আমিও আবার তাদের পিছু নিলাম। বাইরে বের হতেই দেখলাম তখনও উপরের টিউবলাইটগুলো জ্বলছিল আর ঘুরছিল। কিছুটা রাস্তা আসতেই দেখলাম লোকটি স্ট্রেচারটি নিয়ে ম্যাটারনিটি ওয়ার্ডের ভেতরে প্রবেশ করল। তারপর ধীরে ধীরে ওই মহিলাটিকে নিয়ে গিয়ে একেবারে শেষের বেডটিতে শুইয়ে দিলেন। ঘরের মধ্যে তখন আর কোনো রোগীর উপস্থিতি নজরে পড়ল না। এরপরেই দেখলাম লোকটি আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে।
আমি সরে দাঁড়াতে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম লোকটি নিজের গতি বৃদ্ধি করলেন। তার পরক্ষণেই দেখলাম তিনি আমার শরীরটিকে ভেদ করে বাইরে চলে গেলেন। বিষয়টির অর্থ খুঁজে পেলাম না। মনে হচ্ছিল আমিও বোধহয় আর জীবিত নেই। যা দেখছি তা সত্যিই নাকি স্বপ্ন, এসব ভাবতে ভাবতেই সামনের দিকে নজর পড়তেই আবার চমকে উঠলাম। দেখলাম ওই মহিলা বিছানার উপর উঠে বসে রয়েছেন, আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালেন, তারপর ঘড়ঘড়ে গলায় কিছু কথা বলতে শুরু করলেন। এভাবে প্রতিদিন আমাকে মরতে হয়। প্রথমে ওই লোকটার হাতে মরতে হয়েছিল, তারপরে নিজেই মৃত্যুবরণ করেছিলাম। আমার সন্তান মারা যায়নি, ওই ডাক্তার আমাকে ভুল ইনজেকশন দিয়ে আমার সন্তানকে মেরে ফেলেছিলেন, তাই আমি মৃত বাচ্চা প্রসব করেছিলাম। আসলে আসলে ওই ছোট লোকটার উদ্দেশ্য ছিল আমাকে ভোগ করা, আমার শরীরটাকে ভোগ করা। ও কি ভেবেছিল পাহাড় পেয়ে যাবে? এই হসপিটালের সকলে পার পেয়ে যাবে? তা কোনোদিনও হতে পারে না। আজকে আমার সাথে যা হলো এর শাস্তি আমি নিজেই নিজেকে দিয়েছিলাম, কিন্তু এই অমোঘ শাস্তি লাভের পরে আমি যে মুক্তির নিঃশ্বাস নিতে পেরেছিলাম তা তোমাদের মতো শয়তানেরা কোনোদিন পেতে পারবে না। তোমাকে আমি নিজে বেছে নিয়েছি, আমার মুক্তি তোমার হাতে। যতদিন না পর্যন্ত আমি এই মুক্তির স্বাদ গ্রহণ করতে পারবো ততদিন পর্যন্ত তোমার ছুটি নেই। মহিলার হাসিটি হঠাৎ থেমে গেল। ওনার শরীরের নিচের অংশটি থেকে অনবরত রক্তপাত হতে লাগলো। সেই ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়তে লাগলো। এরপর দেখলাম ওই শুনশান করিডোর দিয়ে তিনি এগোতে শুরু করেছেন। আমার মধ্যে দিয়েই আবারও তার শরীরটি বেরিয়ে গেল। আমি হতবাক হয়ে পুরো ঘটনাটা দেখতে লাগলাম। দেখলাম মহিলাটি খোঁড়াতে খোঁড়াতে ওই বারান্দার দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি ধীরে ধীরে নিজের গতি বৃদ্ধি করেছেন। বুঝতে পারলাম তিনি মনস্থির করে ফেলেছেন। তবে কি তিনি আত্মহত্যা করবেন? আমিও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তার পিছু নিতে শুরু করলাম। পরিষ্কার দেখতে পেলাম তিনি বারান্দার এক ধারে এসে পৌঁছেছেন। আমি না বলে সজোরে একবার চিৎকার করে উঠলাম। তারপর সব শেষ। শেষবারের মতো তিনি আমার দিকে ফিরলেন, আর তারপরেই নিজের শরীরটিকে হাওয়ায় ভাসিয়ে দিলেন। নিমেষের মধ্যে ধপ করে একটা শব্দ কানে এসে পৌঁছল। আমি বারান্দার কাছে দৌড়ে গেলাম। মাথা নিচু করতেই দেখলাম মহিলাটির গোটা শরীর রক্তের সঙ্গে অবগাহন করছে। চাপ চাপ রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ। ওর ঘড়িটির ঘুম ভেঙে গিয়েছিল। অত বড় শরীরটা দুমড়ে মুচড়ে মাটির উপর উপুড় হয়ে পড়েছিল, তবুও যেন ওর চেয়ে থাকা চোখগুলি আমাকে কিছু একটা বলে দিয়ে যেতে চাইছিল। আমি অঝরে কাঁদতে শুরু করলাম। ডাক্তার হওয়া সত্ত্বেও যে একজনকে রক্ষা করতে পারলাম না, এই গ্লানি আমাকে ক্রমাগতভাবে কুড়ে কুড়ে খেতে শুরু করলো। চোখ মুছে পিছনের দিকে তাকাতেই চমকে উঠলাম। দেখলাম সেই মহিলা আমার দিকে তাকিয়ে রয়েছেন। তার ঘাড়ের অংশটি ধর থেকে আলাদা হয়ে ঝুলছে। সারা শরীর থেকে ফিনকি দিয়ে রক্তপাত হচ্ছে। সেই রক্ত আমার জামাতে উচ্ছিটে আসতে লাগলো। লক্ষ্য করলাম ভয়ঙ্কর মূর্তিটি তখনও আমার দিকে তাকিয়ে হাসছেন। তার দাঁতগুলো
মাড়ি থেকে ঠেলে বেরিয়ে আসছে। আমি ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। কিরে, ভয় পেলি নাকি? তোকেই তো এর নিষ্পত্তি করতে হবে রে। ওই ডাক্তারকে খুঁজে বের করতে হবে, না হলে একের পর এক মহিলাদের শিকার করব আমি। প্রত্যেকের বাচ্চার মৃত্যুর কারণ হব আমি। সত্য জাতের কাঁচা রক্তের স্বাদ পেতে আমার বেশ ভালোই লাগে। নরম ঘাড়ের মাংসটা মট করে মুচড়ে দিতে পারলেই খুব শান্তি, পরম শান্তি, পরম শান্তি, পরম তৃপ্তি। খাবি খাবি, তুই খাবি? তবে কি যা দেখছি তা শুধুই স্বপ্ন, নাকি সত্যি? নাকি এই মহিলাকে ওই নৃশংসতার সাথেই নিজেকে শেষ করার জন্য প্ররোচিত করা হয়েছিল? কিন্তু কোথায় খুঁজে পাবো সেই ডাক্তারকে? কেই বা তার ঠিকানা দেবেন? সারা শরীরে এক অসম্ভব ব্যথা অনুভব করলাম। কোনো রকমে উঠে দাঁড়ালাম, তারপরেই হসপিটাল থেকে বেরিয়ে গেলাম রেকর্ডের রুমের দিকে। ওখানেই সমস্ত রোগীর ডেটা সুসজ্জিত ছিল। একে একে সব ফাইলগুলি নামিয়ে দেখতে লাগলাম। বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম সবকিছুই স্বাভাবিক রয়েছে, কিন্তু হঠাৎ নজর গেল ঘরের কোণার দিকে। সেখানে লাল কাপড়ে মোড়া একটা ফাইল চোখে পড়ল। ফাইলটা হাতে তুলে নিলাম। পৃষ্ঠা উল্টাতেই যা নজরে পড়ল তা দেখে হতবাক হয়ে গেলাম। দেখলাম সেখানে এই কেসটির কথা লেখা ছিল। মহিলার নাম প্রীতি মল্লিক। স্বপ্নে দেখা চেহারাটির সঙ্গে ফাইলের মধ্যে থাকা ছবিটির হুবহু মিল খুঁজে পেলাম। সারা শরীরে পুনরায় কাঁটা দিয়ে উঠল। দেখলাম সেখানে লেখা ছিল এটি একটি সুইসাইড কেস। এটি নিয়ে পুলিশ অনেক তদন্তও করেছিল। সেই সব তথ্যই ওই ফাইলের মধ্যে সুরক্ষিত ছিল, কিন্তু কেসটাকে ডিসমিস করে দেওয়া হয়েছিল এবং এর নেপথ্যে থাকা ডাক্তারটিকেও হসপিটাল থেকে বরখাস্ত করা হয়েছিল। ডাক্তারির একটা ছবি খুঁজে পেলাম। ছবির নিচে নাম দেখতে পেলাম, ডক্টর উজ্জ্বল বাসু। এদিক ওদিক তাকিয়ে ছবিটি ফাইল করে যাকে কেউ শাস্তি দিতে পারেননি তাকে আমি শাস্তি দেব ভেবেছিলাম। এরপর সবকিছুই হয়তো ঠান্ডা হয়ে যাবে, নতুন করে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। ফাইলে থাকা কাগজপত্রগুলিকেও চুরি করে পকেটে ভরে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে নিজের হস্টেলের দিকে রওনা হয়ে গিয়েছিলাম। হস্টেলে পৌঁছে আগের দিন রাতের সব কথাগুলো মনে পড়তে লাগলো। আমার বাকি বন্ধুরা আমাকে অনেক কথা জিজ্ঞাসা করতে চাইছিলেন। আমি কাউকেই কোনো কথা পরিষ্কারভাবে জানাতে পারলাম না, পাছে সেই সব রহস্য আবার নতুন করে উন্মুক্ত হয়ে যায়। এই ভয়টাই মনের মধ্যে কাজ করতে লাগলো। মনের মধ্যে আরও একটা দুশ্চিন্তা জায়গা করে নিয়েছিল। এরপর থেকে হসপিটালের প্রতিটা রাতই যে আমার জন্য নতুন বিভীষিকার সঞ্চার ঘটাবে তা আমি খুব ভালোভাবেই অনুভব করতে পেরেছিলাম। সেদিন রাতেও যথাসময়ে হসপিটালে পৌঁছলাম। সেদিন ওয়ার্ডে পূর্বের তুলনায় একটু বেশি রোগীর সমাগম দেখতে পেলাম। মনের মধ্যে থাকা দুশ্চিন্তাটা অনেকখানি হ্রাসপ্রাপ্ত হলো। ভেবেছিলাম সেদিন রাতে হয়তো সেই ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হতে হবে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল। রাতের কালিমা ভেদ করে সেদিন তার নিজের অপরাধীর শাস্তি নিজেই ঘোষণা করতে তৎপর হয়ে উঠেছিল সে।
সকলে ঘুমিয়ে পড়ার পর আমার চোখটা বন্ধ হয়ে আসছিল। ঘরের মধ্যে একটা কোনায় ছোট্ট একটা টেবিল ছিল, তার উপর এই ওষুধপত্র ও আরও কিছু প্রয়োজনীয় সামগ্রী রাখা থাকত। আমি ওই টেবিলের পাশে রাখা চেয়ারটা টেনে সেখানেই বসে পড়লাম। গতকাল রাতের ওই দৃশ্য চোখের সামনে বারবার ভেসে ওঠায় বিছানায় শুতে পারলাম না। রাত তখন বেশ গভীর। দরজার দিকে চোখ পড়তেই দেখলাম মেট্রন জোরে জোরে আমার নাম ধরে ডাকছেন। তাড়াতাড়ি উঠে দরজার কাছে যেতেই তিনি বললেন, তাড়াতাড়ি চলুন, অপারেশন থিয়েটারে একজন রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুব ব্লিডিং হচ্ছে। ডাক্তারবাবুর সাথে অ্যাসিস্ট করবার মতন তেমন কেউ নেই। হঠাৎ করে এমন পরিস্থিতি হতে পারে তা আগে থেকে কল্পনা করতে পারিনি। আর প্রতীক্ষা না করে অপারেশন থিয়েটারের দিকে সোজা রওনা হয়ে গেলাম। দরজা খুলতেই দেখলাম ডাক্তারবাবু হিমশিম খাচ্ছেন। বেডের উপর শায়িত রয়েছেন এক মহিলা, সিজার করা হয়েছে, কিন্তু বাচ্চাটিকে কিছুতেই বার করতে পারা যাচ্ছে না। আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? সিনিয়র ডাক্তারকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেই তিনি ইশারা করে সেদিকে এগিয়ে যেতে বললেন। আমিও সময় নষ্ট না করে এগিয়ে গেলাম। আপনি আমাকে একটু সাহায্য করুন, আসলে আজকে অ্যাসিস্ট করবার মতো কেউ নেই আমাকে। এই অবস্থায় যদি আমি অপারেশনটি করতে না পারি তাহলে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে আমাকে। মা অথবা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো সম্ভব হবে। সবকিছুই স্বাভাবিক ছিল জানেন তো। হঠাৎ করে অপারেশন চলাকালীন মাথার উপরে লাইটটা কাঁপতে শুরু করেছিল, তার ফলেই এই বিপত্তি। আমি দেখতে না পেয়ে বেশ কিছুটা অধিক জায়গায় ছুরি চালিয়ে ফেলেছি, তার ফলেই অত্যধিক ব্লিডিং হতে শুরু করেছে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাচ্চাটিকে বার করতে না পারলেও আরো বড় বিপত্তি হয়ে যাবে। তাই আপনি দয়া করে তুলো নিয়ে ওই কাটা জায়গাটা একটু চেপে ধরুন। আমি স্বল্প সময়ের মধ্যে বাচ্চাটিকে বার করবার চেষ্টা করছি। আমি ডাক্তারের কথা মতোই কাজ করতে উদ্যত হলাম। ডাক্তারবাবু বাচ্চাটিকে বার করার পরেই দেখলেন বাচ্চাটি মারা গিয়েছে। অন্যদিকে মহিলাটির কাটা জায়গা থেকে রক্তপাত হওয়াও কিছুতেই বন্ধ হতে চাইছিল না। আমার চোখের সামনেই সেই মহিলাটিও মারা গেলেন। ডাক্তারবাবু ভেঙে পড়লেন। সামনের দিকে চোখ যেতেই দেখলাম সেই বিভৎস চেহারার মহিলাটি অন্ধকারে দাঁড়িয়ে হাসছেন। হাসির শব্দটা গোটা অপারেশন থিয়েটার জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো, কিন্তু আমি ব্যতীত আর কারো পক্ষেই সেই শব্দ শোনা সম্ভব ছিল না। আমি পুনরায় ভয় পেয়ে হাঁপাতে শুরু করলাম। হাত পা কাজ করছিল না। সেই বিভৎস চেহারার মহিলাটি আমার কাছে এসে বললেন, এটা সামান্য নমুনা ছিল মাত্র। আমার খুনিকে শাস্তি দিতে না পারলে এভাবেই তোমার চোখের সামনে আরো শত শত নিরীহ মানুষের প্রাণ যাবে। তুমি কিছুই করতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তির মতো কেবল দেখে যেতে হবে। কথাটা শেষ করেই সেই ছায়ামূর্তি পুনরায় গায়েব হয়ে গেলেন। এর পরবর্তী রাতগুলি হসপিটালে এইভাবেই অতিবাহিত হতে লাগল। কখনো জলের গ্লাসের মধ্যে রক্ত নজরে পড়ল, আবার কখনো বা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মধ্যে সেই ভয়ঙ্কর চেহারার অবয়ব নজরে পড়ল। আমার জীবনের সমস্ত সুখ শান্তি হসপিটালে কাটানো ওই রাতগুলি গ্রাস করে নিয়েছিল। স্বাধীনতা বলতে আর কিছুই ছিল না। আমার অবস্থা তখন জীবন ও মৃত্যুর মাঝামাঝি স্তরে। একের সাথে অন্যের মিল খুঁজে পাওয়ার কাজ হয়ে উঠেছিল এক প্রকার অসম্ভব। যা সত্য তাই কি কল্পনা, নাকি কল্পনার বেড়া জাল ভেদ করতে করতেই নতুন কোনো সত্যের সম্মুখীন হচ্ছিলাম আমি? প্রতিটা মুহূর্তের কাছে নিজের জীবনের দাম চেয়ে চেয়ে একেবারেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। নাওয়া খাওয়া প্রায় সবই বন্ধ হয়ে গিয়েছিল। কিভাবে সেই খুনির হদিশ পাব, কিভাবে তাকে শাস্তি দিতে পারবো, সারাদিন মনের মধ্যে এই চিন্তাই কাজ করতে শুরু করেছিল। পথে ঘাটে ঘুরে বেড়াতে বাধ্য হলাম। পুলিশের কাছে দু একবার ঢু মারলেও তারা আমাকেই পাল্টা সন্দেহ করতে শুরু করেছিলেন। মৃত ব্যক্তির বিষয়ে এত খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।
উজ্জ্বল বসুর সঙ্গে দেখা হওয়ার একটা মুহূর্তের প্রতীক্ষা করতে লাগলাম। আমার হোস্টেলের কেউই আমার সঙ্গে মিশতে চাইছিল না। সকলের কাছেই আমার চেহারা নিয়ে অনেক প্রশ্ন শুনতে পেতাম। সকলেই আমাকে বলতেন মানসিক রোগের ডাক্তার দেখা। নিজের খেয়ালেই আয়নায় আঁকিবুঁকি কাটতাম উজ্জ্বল বসুর চেহারার সঙ্গে নিজের চেহারার কোনো মিল আছে কিনা দেওয়ালে ছবি এঁকে দুটির মধ্যেকার মিল খুঁজে বার করার চেষ্টা করতাম। পেতাম না, হাতড়াতে থাকতাম, তবুও শান্তি পেতাম না। শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে কেবল ওই একই চেহারা চোখের সামনে ভেসে উঠত। সেই ভয়ঙ্কর চেহারাটি যেন আমার জীবনের পরম সত্য হয়ে উঠেছিল। রাতের অন্ধকারে হোস্টেল থেকে বেরিয়ে রাস্তায় দৌড়তে থাকতাম। মনে হতো সে আমাকে লক্ষ্য করছে। ঘরের কোণের অন্ধকারগুলোকে ঢেকে ফেলেছিলাম, তবুও মনে হতো সে বোধহয় দাঁড়িয়ে রয়েছে। বহু ডাক্তারের কাছে গেছি, নিজের অবস্থার কথা জানিয়েছি। সকলেই বলতেন ওই ওয়ার্ডে রাতে থাকার পরিণাম নাকি এরকমই হয়। তাই কেউই সেখানে থাকবার সাহস করতেন না। আমি সেখানে জোর করে থাকার পরিণাম হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। একদিন রাতে এসে আমার একেবারে সামনে এসে দাঁড়িয়েছিল, নিজের জিভটিকে আমার দিকে ক্রমাগত প্রসারিত করতে লাগলো। আমি সেদিকে তাকিয়ে থাকতে পারছিলাম না। ভয়ে আতঙ্কে আমার কম্পমান শরীরটিকে নিয়ে হোস্টেল থেকে বেরিয়ে পড়তে বাধ্য হয়েছিলাম। ঘড়িতে তখন প্রায় রাত 3টে। 3টের কাঁটা পেরোনোর পর থেকেই রাতের অন্ধকারটা যেন আমাকে আরো ঘনিষ্ঠ করে চেপে ধরত। মনে হতো সে আমাকে শেষ করে ফেলবে, নিজের অন্দরে বশীভূত করে ফেলবে। একা ওই আধার পেরিয়ে প্রাণপণে দৌড়তে শুরু করলাম। এক নাগাড়ে কতক্ষণ দৌড়েছিলাম, হুঁশ ছিল না। সামনে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার শরীর তখন ঘরমাক্ত, উঠে আর চলার ক্ষমতা ছিল না। মনে হচ্ছিল ওই আগুনে গিয়েই ঝাঁপ দিই। জীবনে আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না। জীবনের চেয়েও মৃত্যু অনেক বেশি প্রিয় হয়ে উঠেছিল। এই অবস্থায় নিজেকে শেষ করে ফেলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি ক্রমে আগুনের দিকে অগ্রসর হতে লাগলাম। ঠিক সেই সময় একটি হাতের স্পর্শ পেলাম। আমার বাঁ কাঁধের উপর কেউ তার হাতটা রাখলেন। আমি আবার চমকে উঠলাম। পেছনে ফিরতেই সজোরে কেউ একজন আমার গালে একটা চড় বসিয়ে দিলেন। এতক্ষণ যে ঘোরের মধ্যে ছিলাম সেটা অনেকটাই কেটে গেল। আরো স্পষ্টভাবে দেখলাম কালো জামা আর ছাই রঙের ট্রাউজার পরিহিত একটি সুঠাম চেহারার লোক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমি হতবাক হয়ে লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। লোকটি আমার কাছে এসে আমার মাথায় হাত রেখে বললেন, এভাবে পথে ঘাটে আর কতদিন ঘুরে বেড়াবি রে? যে তোর পিছনে পড়েছে সে কি এত সহজে তোকে ছেড়ে দেবে ভেবেছিস? কোনোদিনও না। সে তোকে দিয়ে নিজের কাজ গুছিয়ে নেওয়ার পরেই তোকে মুক্তি দেবে। লোকটির কথাগুলি আমার কানে যেতেই চমকে উঠলাম। হঠাৎ মনে হলো তিনি যেন আমার সমস্যার কথাগুলি জানেন, আর সেই জন্যই হয়তো আমার মনের ভাবনাগুলিকে একত্রিত করবার আগেই আমি তার সামনে হাত দুটো জোর করে দাঁড়িয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। বারবার কাকুতি মিনতি করে নিজেকে উদ্ধারের একটি পথ খুঁজে দিতে বললাম। লোকটি আমার উপরে সহায় হয়ে বললেন, তুই আমার সাথে চল, তোর সাথে অনেক কথা আছে। এভাবে শ্মশানে দাঁড়িয়ে সব কথা বলতে পারবো না। তবে ধরে নে, আমাকেই তোকে রক্ষা করতে হবে। তোর মতো এমন শত সহস্র মানুষকে আমি বাঁচিয়েছি। আমাকে তারা খুঁজে নেয়নি, নিয়েছি আমি। একটু আলাদা, বুঝলি? যাদের আমাকে প্রয়োজন পড়ে না আমি তাদেরকেই খুঁজে নিই। আসলে তারা খোঁজ করতে থাকে মুক্তির, কিন্তু ঈশ্বর ব্যতীত মুক্তির খোঁজ আর কারোর পক্ষেই দেওয়া সম্ভব হয় না। কিন্তু মূর্খের দল এটা ভুলে যায় পাপ আর পুণ্য এই জগতে
একই সাথে সহাবস্থান করে। তাদের জায়গা একটি, যেমন সকালে সূর্য আর রাতে চাঁদ, ঠিক তেমনি অন্ধকারের পরেই আলো আসে। আবার আলোর পিছনে লুকিয়ে থাকা অন্ধকারের নির্দেশটাও ওই ক্ষীণ হয়ে যাওয়া আলোকেই সন্ধান দিতে যেতে হয়। লোকটির কথাগুলি আমি সেদিন অবাক হয়ে শুনতে বাধ্য হয়েছিলাম। উনি যে কোনো সাধারণ মানুষ নন, সেটি তার শব্দ আর শব্দের মধ্যে লুকিয়ে থাকা গভীরতাই প্রমাণ করে দিচ্ছিল। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পরেই শুধুমাত্র একটা শব্দ প্রকাশ করলাম, কে আপনি? লোকটি কিছুক্ষণ ওই জ্বলন্ত চিতার আগুনের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, এক বিরাট রহস্য। আমি কে, এই রহস্যের জট আমি নিজেই আজ পর্যন্ত খুলতে পারিনি। এত কথা এখানে নাইব বললাম। আজ অমাবস্যার কালো রাত। এই অন্ধকারে মানুষ একবার হারালে আর আলোর দিশা খুঁজে পায় না। আমি তোকে সেই অন্ধকারে যাওয়ার হাত থেকেই রক্ষা করেছি। ধরে নে তোর ত্রাণকর্তা আমি। কি এবার তো আমার সাথে যাবি, নাকি এখনো বিশ্বাস করতে পারছিস না আমায়? হ্যাঁ, আমার কাছে তখন সবকিছুই সমান হয়ে গিয়েছিল। কি আলো আর কি বা অন্ধকার। দিনের পর দিন সেই অস্থির, চঞ্চল, অশালীন প্রেতের সঙ্গে বসবাস করতে করতে নিজেকে রক্ত মাংসের মানুষ হিসেবে আর গণ্যই করতে ইচ্ছে করছিল না। সব কিছুর থেকেই অনেকখানি দূরে সরে গিয়েছিলাম। তবে তবে দীর্ঘদিন বাদে এই স্পর্শটি পেয়ে মনে হয়েছিল প্রকৃত কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি আমার হাতটা শক্ত করে ধরলেন, তারপর বললেন, আমার সাথে চল। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা কখনোই সুখকর নয়। তোকে কিছুদিন আমি আমার তত্ত্বাবধানেই রেখে দেবো। অনেক কিছু জানতে হবে আমায়, তবেই আমি শেষ রক্ষা করতে পারবো, বুঝলি? আর এটাই হবে আমার সাধনার শেষ মোক্ষলা। তোকে বাঁচানোর পরে যদি সম্ভব হয় আমি কাশি চলে যাব, এই দুনিয়ার থেকে অনেক দূরে। এই কালো শক্তি আর আত্মাদের সাথে লড়াই করতে করতে ক্লান্তই হয়ে পড়েছি রে। তবে পার্থক্য একটা জায়গাতে, আমাকে কোনোদিনও তারা হারাতে পারেনি, কিন্তু তুই হেরে গেছিস। সাধারণ মানুষের শরীরে হাড় আর মাংসের আস্তরণ ছাড়া আর কিছুই থাকে না, কিন্তু আমার শরীরে এই হাড় আর মাংস আর রক্তের উপরেও কিছু আছে। এক অমোঘ শক্তি, সাধনার শক্তি, যা আমাকে দূরের জিনিসকে কাছে আনতে অনেকখানি সহায়তা করে, বুঝলি? না হলে এত বড় পৃথিবীতে আমার তোর সাথে দেখাই বা হতো কিভাবে? তোর যে আমাকে প্রয়োজন পড়বে, তুই এমনটাও বা জানতে পারতিস কিভাবে, বল? হ্যাঁ বল। এই সব কিছুই জানবি সংযোগ। শুভ আর অশুভের মধ্যে ঘটে যাওয়া নিরন্তর লড়াইও এক প্রকার এই অমোঘ সংযোগ দ্বারাই স্থিত হয়ে থাকে। এই কথাগুলি শুনতে শুনতেই সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা ছোট বাড়ি নজরে পড়ল। লোকটি সহাস্য ভঙ্গিতে বললেন, এই দেখ, এটাই আমার আবাসস্থল। ভয়ের কোনো কারণ নেই, এখানে তুই সুরক্ষিত থাকবি। আমি ছাড়া এখানে আর কারোর প্রবেশ নেই। খারাপ শক্তিদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। আয় আয়, আর দেরি করিস না, আমার সাথে আয় আয়। আমি লোকটির কথায় সাড়া দিলাম। তার সাথে তার বাড়ির অন্দরে প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চোখ গেল কিছু জিনিসের দিকে। কিছু কঙ্কালের হাড় আর একটি যজ্ঞকুণ্ড নজরে পড়ল। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? লোকটি আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি আমাকে দেখার পর থেকে তোর মনে হাজারো প্রশ্ন বাসা বাঁধতে শুরু করেছে, কিন্তু একদিনে যদি সবকিছু নিষ্পত্তি চাস, তবে যে তা ঈশ্বরের দ্বারাও সম্ভব হবে না। আর আমি তো তবুও মানুষ।
আর এই শোন, এই আপনি আপনি বলে আমাকে লজ্জার দিস না তো, একদম দিসবি না। আমার একটি নাম আছে, বুঝলি? কি নাম আপনার? সুরাদিত্য। জানি তোর কৌতূহল এখানেই প্রশমিত হবে না। শোন, আমার আসল নাম তান্ত্রিক সুরাদিত্য। আগে এই নামেই সর্বাঙ্গীন পরিচিত ছিলাম, তবে অনেকদিন এই সব কিছুর থেকে নিজেকে সরিয়ে রেখেছি। প্রকৃত ভালো মানুষ ছাড়া এখন আর কারোর উপকারে আসি না, বুঝলি? কিন্তু আপনাকে দেখে তো... জানি জানি, আমার বেশভূষা একেবারেই তান্ত্রিকের মতো নয়, দেখলে বোঝাও যায় না। ওই কালো পোশাক আশাক, গলায় মুন্ডমালা আর মাথায় জটাও নেই, তাই না? ওরে, তান্ত্রিকের পরিচয় কি শুধুমাত্র তার পোশাকে হয় রে? হয় তার গুণে, তার আহৃত জ্ঞানে। লোকের কাছে তান্ত্রিক নামের খ্যাতি অর্জনের পথ আমিও পেয়েছিলাম, কিন্তু সেই পথ অবলম্বন করতে আমি চাইনি। যাই হোক, শোন, তুই এখানে কিছুক্ষণ বস, ঠিক আছে? আমাকে আবার এই অগ্নিকুণ্ডে প্রাণ সঞ্চার করতে হবে। মানে? তোর কোনো ভয় নেই রে। সেই আত্মা এতদিনে মারার হলে তোকে মেরেই ফেলতে পারত, কিন্তু সে শুধুমাত্র তোকে নিজের কাজ ছাড়া করতে দেয়নি। ওদের মধ্যে দূরের জিনিস দেখার ক্ষমতা রয়েছে। সে জানতো তোর হাত ধরেই সে নিজের খুনি পর্যন্ত পৌঁছতে পারবে, আর সেই জন্যেই ও তোকে অস্থির করে তুলেছে। স্বাভাবিক জীবনে থাকলে তুই তোর সাথে ঘটা সব ঘটনাগুলিকে একদিন রাতে দেখা একটা খারাপ স্বপ্ন মনে করে ভুলে যেতিস। তাই সে তোর জীবনকে এভাবে অস্থির করে তুলেছে। অনেক কষ্ট পেয়ে মরতে হয়েছিল তাকে। তাই বদলা নেওয়ার আগুনে সে জ্বলছে। নে, আর দেরি করিস না। এই অমাবস্যার মধ্যেই আমাদের তাকে আহ্বান করতেই হবে, না হলে আমরা আর কোনোদিনও তার খুনি পর্যন্ত পৌঁছতে পারবো না। ও এক প্রকার কর্ণপিশাচী। অপঘাতে মারা যাওয়ার পর যদি কেউ নিজের মনের কথা কাউকে জানিয়ে যেতে না পারে, তাহলে সেই মহিলা মৃত্যুর পরে কর্ণপিশাচিনী হয়ে যান। এরপর তিনি একটি শরীর খুঁজতে থাকেন, আর তার কানে কানে কিছু মন্ত্র বলে তাকে বশীভূত করে নেন। এছাড়াও এমন কিছু জিনিস বা ঘটনার সাথে তার পরিচয় করান যা তার জীবন শেষের মুখ্য কারণ ছিল। তোর সাথেও কি এমন কিছু ঘটেছিল? আমি লোকটিকে সব কথাগুলি জানালাম। সেদিন রাতে সেই স্বপ্নের কথাও তাকে বললাম। তিনি বললেন, এরা স্বপ্নের মধ্যে দিয়েই আমাদের সাথে ভিত্তি স্থাপন করে থাকেন। নিজের মনের কথা কারুর কানে কানে এসে বলতে পারলেই এরা সেই ব্যক্তির উপরে নিজের ক্ষমতার প্রভাব বিস্তার করে ফেলতে পারেন, আর তারপর থেকেই তার মস্তিষ্ককে নিজের দখলে নিয়ে নেন। তোর সাথেও তেমনটাই ঘটেছে। এবার আমাদের ওই আত্মাকে জাগাতে হবে। সে এখন তোকে লক্ষ্য করছে, আশেপাশেই কোথাও রয়েছে বোধহয়। আমি তার গায়ের গন্ধ অনুভব করতে পারছি। তুই এক কাজ কর, তুই তোর হাতের সামান্য কিছুটা অংশ কেটে বেশ কিছুটা রক্ত এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ কর। তারপর এক মনে তাকে স্মরণ করতে থাক। যদি এই আগুনের শিখা বৃদ্ধি পায়, তাহলে জানবি সে এখানে এসে উপস্থিত হয়েছে। তারপরে আমি যা করার করব, কেমন? কিছুক্ষণ বাদেই লক্ষ্য করলাম আগুনের শিখাটি উপরের দিকে উঠছে। হঠাৎ ঘরের মধ্যে কারুর গোঙানির শব্দ শুনতে পেলাম। মনে পড়ে গেল সেই শব্দটা। চিৎকার করে বললাম, সুরাদিত্য বাবু! হ্যাঁ হ্যাঁ, সে এসেছে। তিনি আমাকে আঙুল দেখিয়ে শান্ত থাকতে বললেন। আমি জানি সে এসেছে, তবে এর একটা খারাপ দিকও খুঁজে পেলাম, বুঝলি? তুই যেহেতু স্বপ্নের মধ্যে তাকে অনুসরণ করেছিলিস, তাই গোটা ব্যাপারটাই এখন তার দখলে চলে গেছে। তোর আত্মার উপরে সে এখন নিজের ক্ষমতা প্রতিস্থাপন করেছে। আত্মার দ্বারা একবার বশীভূত হলে সেই বশীকরণ রোধ করা
আমার মতো তান্ত্রিকের পক্ষে সম্ভব নয়। আমি শুধুমাত্র তোর আর সেই আত্মার মাঝে এক বলয় সৃষ্টি করতে পারবো, যার দ্বারা তুই নিজের অস্তিত্ব রক্ষার লড়াইটুকু হয়তো লড়তে পারবি। কিন্তু এর পরে সেই আত্মা তোকে নিজের ইচ্ছের দ্বারা পুনরায় বশীভূত করতে পারে। এমনকি কথাটি বলেই থেমে গেলেন সুরাদিত্যবাবু। আমি আরো ভয় পেয়ে গেলাম। তারপর চমকে উঠে প্রশ্নটি করলাম, কি হলো? আপনি থেমে গেলেন কেন? এরপরে আপনি কি সন্দেহ করছেন? সন্দেহ নয়, আমি একেবারেই নিশ্চিত। এইসব ক্ষেত্রে আত্মার আসল সত্যটা যারা জেনে ফেলে, বা যাদের কাছে তাদের এই অস্তিত্বটা প্রকট হয়ে যায়, কিংবা কর্ণপিশাচী বিদ্যার দ্বারা যদি কোনো মনুষ্য শরীর বশীভূত হয়ে যায়, তাহলে সেই শরীরের উপরে সেই আত্মার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যায়। এবার থেকে তোকে আরো সাবধানে থাকতেই হবে, খুব সাবধানে। ওই কথাগুলি যেন আমার বাঁচার শেষ আশাটিকেও কেড়ে নিয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এখন উপায়? আমরা কেনই বা তাহলে তাকে ডেকে নিয়ে এলাম? প্রয়োজন আছে, প্রয়োজন আছে। সে চায় তার খুনিকে শাস্তি দিতে, আর সেই খুনির অস্তিত্বের কথা আমরা কেউই জানি না। কিন্তু সে যে তোকে আসল সত্যের সাথে পরিচয় করিয়েছিল। শুধু তাই নয়, তুই ফাইল ঘেঁটে সেই লোকটার ছবি আর যাবতীয় সমস্ত তথ্যগুলিকেও নিজের সাথেই নিয়ে এসেছিলিস। কিন্তু এখানেই সবকিছু শেষ হয়ে যায়নি। এবার আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। আমি আমার গুপ্তবিদ্যার দ্বারা সেই লোকটি মৃত নাকি জীবিত এই বিষয়টি অন্তত আন্দাজ করতে পারবো। তবে লোকটিকে আমাদের কাছে নিয়ে আসবার কাজটা করতে হবে এই আত্মাকেই। আমি তাই তাকে নিজের কাছে ডেকে নিয়ে এসেছি। এখন আমাদের হাতে সময় খুবই কম। আমি যেভাবে যেভাবে বলছি, তুই ঠিক সেইভাবেই কাজগুলো করতে থাক। আমি ঘাড় নাড়লাম। দেখলাম তান্ত্রিক সুরাদিত্য একটি মড়ার খুলি নিজের হাতে তুলে নিলেন। এরপর নিজের ডান আঙুলটা কেটে ফেললেন। এটিকে নাকি আহুতি বলা হয়। কোনো পিশাচের আত্মাকে নিজের বশে আনতে গেলে নাকি নিজের কোনো অঙ্গ বলি দিতে হয়। এরপর তিনি সেই কাটা আঙুলটি জ্বলন্ত আগুনের মধ্যে আহুতি দিতেই আগুনের শিখাটি আরো তীব্র বেগে প্রায় আকাশ স্পর্শ করল। এরপর তিনি আমাকে বললেন, এই শোন, আমার আঙুল থেকে ফিনকি দিয়ে পড়া রক্তগুলি ওই খুলির চারিদিকে যাতে লাগে সেটা খেয়াল রাখ, বুঝলি? খুলিটার সব দিকটা যেন আমার রক্তের দ্বারাই পরিপূর্ণ থাকে। হ্যাঁ, আর ওখানে দেখ কিছু কাঁচা মাংস আর হাড়গোড় রয়েছে। ওই কালো চাদরটি সরিয়ে সেটিকে আমার কাছে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নিয়ে আয়। আমিও তার কথা মতো তেমনটাই করলাম। এরপর তিনি বললেন, বাহ, বেশ বেশ বেশ। এবার এই হাড়গুলোকে চতুষ্কোণে সাজিয়ে দে। আমার রক্তমাখা খুলিটি যেন ঠিক তার মাঝখানে থাকে, বুঝলি? আর ওই কাঁচা মাংসের কিছুটা অংশ নিজের দাঁত দিয়ে ছিঁড়ে আগুনের মধ্যে ফেলে দে। দে দে, হ্যাঁ দে। কাঁচা মাংস দাঁত দিয়ে কাটার বিষয়টি শুনি আমার সারা শরীরে ছিমছিম করে উঠল। আমি এর আগে কোনোদিন এমন নৃশংসতা দেখিনি। অপারেশন থিয়েটারে মানুষের রক্ত দেখতে অভ্যস্ত হলেও এভাবে কাঁচা মাংস মুখে দেওয়ার অভিজ্ঞতা যে কোনোদিন হতে পারে তা ভাবতেও পারিনি। আমাকে চিন্তায় ডুবে যেতে দেখে লোকটি আরো রেগে গেলেন। ইরে, এভাবে হাঁ করে বসে থাকবি নাকি কাজটাও করবি? বলছি না আমাদের হাতে সময় খুব কম রয়েছে, এই অমাবস্যাটুকুই। আমি আর সময় অতিবাহিত করলাম না। মানুষের কাঁচা মাংস দাঁত দিয়ে কিছুটা ছিঁড়ে নিলাম। গাটা ঘিন ঘিন করে উঠল। সেই মাংসের অংশটি আগুনে পুনরায় আহুতি দিলাম। তারপর সামনের খুলি আর হাড়গুলোকে চারিদিকে সঠিক ব্যবধানে সাজিয়ে দিলাম। এরপর তিনি আমাকে বললেন,
আমার সাথে একটা মন্ত্র পাঠ কর। একই সাথে এই মন্ত্রটি আমাদের দুজনকেই পাঠ করতে হবে। এই মন্ত্রের উচ্চারণে যদি সামান্যতম ভুল থাকে তাহলে এর ফল হবে উল্টো। যাকে আমরা ডেকে এনেছি সে আমাদেরকেই শেষ করে ফেলবে। এটি হলো তন্ত্র সাধনার আরেকটি স্তর। মারণের মাধ্যমে আমরা নিজেদের আত্মাকে পিশাচের কাছে উৎসর্গ করছি। তবে সেটি চিরজীবনের জন্য নয়, সামান্য কিছু দিনের জন্য। দুদিনের মধ্যেই আমাদের এই কাজ সম্পন্ন করতে হবে। এই সামান্য সময়ের জন্যই আমরা সেই আত্মাকে নিজেদের বশে রাখতে পারবো। তুই কি আমার কথাগুলো বুঝতে পারছিস? গোটা বিষয়টি আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ডাক্তারি শাস্ত্র নিয়ে পড়াশুনো করার পরেও যে আমাকে এই সব বিষয়ের সাহায্য নিতে হচ্ছে, এটা ভাবা মাত্রই আমার মনটা কেমন উত্তেজিত হয়ে উঠল। আমি অজান্তেই ওই গণ্ডির বাইরে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়া মাত্রই আগুনের শিখাটি দপ করে নিভে গেল। জায়গাটা সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। সুরাদিত্যবাবু চিৎকার করে উঠলেন, কি সর্বনাশ করলি তুই! কি সর্বনাশ করলি! আমি তোকে বারবার বারণ করেছিলাম না, হ্যাঁ, যে বিধি শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে অন্যত্র কোথাও না যেতে? আর সেখানে তুই আমার কথার অবাধ্য হলি। আমরা তাকে জোর করে এখানে ডেকে নিয়ে এসেছিলাম। এবার সে আমাদেরকেই শেষ করে ফেলবে। সে যে কর্ণপিশাচী, তার হাত থেকে নিস্তার পাওয়া অসম্ভব। কিছুক্ষণ বাদেই ঘরের মধ্যে অট্টহাসির শব্দ শুনতে পেলাম। তোরা মূর্খের দল, তোরা আমাকে বোকা বানাতে চেয়েছিলিস। আমি কি পারতাম না আমার খনিকে খুঁজে বের করতে? কিন্তু চেয়েছিলাম এই কাজটা রজতাবু করুক, সেই জন্যই তাকে আমি নিজের বশে নিয়ে এসেছিলাম। কিন্তু তুই তো অনেক বড় ভুল করলি তান্ত্রিক। তোর মনে আছে তুই তোর স্ত্রীর সাথে কি করেছিলিস? পর পুরুষের সাথে পালিয়ে যাবে এটা ভেবে তুই তোর স্ত্রীকে নিজের ঘরে হত্যা করে পুঁতে রেখেছিলিস আজ এত বছর। তোর এই নোংরা শরীর কোনোদিনই উপাচারের জন্য সঠিক ছিল না, তাই আমিও সব চাল ঘুরিয়ে দিলাম। তুই ভুলে গেছিলিস রজতাবুর শরীর এখন আমারই দখলে, সে যে আমার দ্বারা বশীভূত। আমি তাকে দিয়ে সব কাজ করাতে পারি। তান্ত্রিক চিৎকার করতে লাগলেন, না রজতাবু, একদম না, একদম না। আমি কোনোদিনও কাউকে বিয়েই করিনি। আমি তো সংসারেই হইনি। ওই পিশাচিনীর কথায় একেবারেই বিশ্বাস করো না, একদম না। সে আসলে তোমাকেও তার সাথে নিয়ে যেতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র আমি তোমাকে রক্ষা করতে পারবো বলে ও আমাকে তোমার কাছ থেকে দূরে করে দিতে চাইছে। হ্যাঁ, যে কারণ কোনোদিনও সত্য হতেই পারে না, সেই কারণে দোহাই দিয়ে তোমাকে নিজের জালে জড়িয়ে ফেলতে চাইছে। বিশ্বাস করো না, ওকে একদম বিশ্বাস করবে না তুমি। গোটা জায়গাটা তছনছ করে দিতে লাগলো সেই কালো শক্তি। ওই ছোট্ট ঘরটির মধ্যে সমস্ত জিনিস এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে লাগলো। যজ্ঞকুণ্ডটিকেও একেবারে শেষ করে দিল সেই শক্তি। সুরাদিত্য বললেন, এই পিশাচিনী নিজের খেলা নিজের মতো খেলতে চাইছে রজতাবু। সে চায় না তোর আর তার মাঝে কেউ আসুক। তোকে সে নিজের মতো করে কাজে লাগাতে চাইছিল। মাঝখানে আমি এসে পড়ায়, হ্যাঁ আমি এসে পড়ায় সে আমাকেও এখন এই পথ থেকে সরিয়ে দিতে চাইছে। কিন্তু শোন, ওই ডাক্তারটিকে যে করেই হোক, হ্যাঁ আগামী দুদিনের মধ্যে আমাদেরকে খুঁজে বের করতেই হবে, নাহলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে। এই ঘটনার পর আমাদের দুজনের জীবন আরো সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। আমরা বহু জায়গায় সেই ডাক্তারকে খোঁজার চেষ্টা করেছিলাম। শেষ পর্যন্ত যা জানতে পেরেছিলাম তাতে আমাদের পিলে চমকে গিয়েছিল। ওই ডাক্তারকে নাকি ওই হাসপাতালের পোস্টমর্টেমের ওয়ার্ডেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মহিলাটি আত্মহত্যা করার কিছুদিনের মধ্যেই
নাকি এই ঘটনাটি ঘটেছিল, অথচ এই বিষয়টি পুলিশের খাতায় তোলা হয়নি। ওই কারণেই ফাইলটি হাতে পাওয়ার পরেও আমি এই বিষয়ের কথা সেদিন জানতে পারিনি। আমি যখন সুরাদিত্যবাবুকে এই কথাগুলি জানিয়েছিলাম, তখন জানতে পেরেছিলাম সেই পিশাচিনী নাকি অনেক দিন আগেই নিজের খুনিকে শাস্তি দিয়েছিলেন, কিন্তু নিজের সন্তানকে হারানোর শোক তাকে আজন্ম ছুটিয়ে বেরিয়েছে। আর এভাবেই তিনি একের পর এক নিরীহ মানুষের জীবন শেষ করতে থাকবেন। আমি ভেবেছিলাম ওই ডাক্তারের জন্যই হয়তো সে এমনভাবে সাধারণ মানুষের ক্ষতি করে যাচ্ছে, কিন্তু এই সত্যিটা জানার পর থেকেই আমার সারা শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। সুরাদিত্যবাবু আমাকে বলেছিলেন, এই শহর থেকে কিছুদিনের জন্য আমাকে চলে যেতেই হবে। আমাকে গিয়ে কোনো নিরাপদ আশ্রয়ে নিজেকে রক্ষা করতে হবে। তার দৃষ্টি এখন তোর ওপর পড়েছে। সে তোর সাথে যা খুশি তাই করতে পারে। এর শেষ কোথায় আমিও বলতে পারবো না, তবে নিজেকে সামনে রাখার দায়িত্ব একান্ত তোর। সে যে কোনো সাধারণ আত্মা নয়, আর ওই হাসপাতাল থেকে যে সে কোনোদিনই দূরে যেতেই চায়নি সেটি এখন জানতে পেরেছি, তাই তোকে সব সত্যটা জানিয়ে দিয়ে গেলাম। আপনি আমাকে এরকম ভাবে একা ফেলে রেখে যেতে পারেন না। আমি নিজের ক্ষমতা দ্বারা সব রকম ভাবেই তোকে রক্ষা করার চেষ্টা করেছি। এই নে, এই কালো ধাগাটা নিজের হাতে বেঁধে রাখিস। এটি তোকে ওই পিশাচের হাত থেকে রক্ষা করবে। হসপিটাল পরিবর্তন করে নিস। এখানে থাকাটা একেবারেই আর নিরাপদ নয়। কিছু কিছু শক্তির উপরে তান্ত্রিকের ক্ষমতাও কাজ করে না রে। কর্ণপিশাচী এমন ক্ষমতার অধিকারিণী হন যারা ঘটনা সাজিয়ে নিয়ে আমাদের সামনে উপস্থিত হন। তারা তাদের মতো করেই সবটাকে পরিচালিত করতে পারেন। আমি আমার সর্বশক্তি দিয়ে তোকে তার হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছি মাত্র। আর শোন, আমাকে কথা দে, তুই ওই হসপিটাল থেকে দূরে থাকবি। যেভাবেই হোক ওখানে আর একটা রাতও তুই অতিবাহিত করবি না। করলে সেটাই কিন্তু তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, এই বলে দিলাম। এই কথাটি বলেই সুরাদিত্যবাবু চলে গেলেন। আমার তার সাথে আর কোনোদিন দেখা হয়নি। তার দেওয়া ওই কালো ধাগাটি সেদিনই আমার হাতে বেঁধে নিয়েছিলাম। আমি জানিও না মানুষটা আজও জীবিত নাকি মৃত, তবে ওনার চলে যাওয়ার পরে আমি ওই হসপিটালে একটি অনুমতিপত্র জমা দিয়েছিলাম, কিন্তু পরে জানতে পেরেছিলাম সেটি নাকি কেউ পাননি। ঘটনাটি জানার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। সেই আত্মার প্রকৃত উদ্দেশ্য তবে কি ছিল, এটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। এরপর একদিন রাতে একটি ক্রিটিক্যাল কেসের জন্য পুনরায় আমাকে ডেকে পাঠানো হয়। ডাক্তারের কর্তব্য আমাকে পালন করতেই হতো, তাই শত বাধা বিপত্তি থাকলেও সেদিন না করতে পারিনি। ওদের কথায় রাতে অপারেশন থিয়েটারে যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু সেখানে অপারেশন চলাকালীন একটি বিশেষ কারণবশত তাড়াহুড়োয় আমার ওই কালো ধাগাটি আমার হাত থেকে খুলে কোথাও একটা পড়ে গিয়েছিল। এরপর আমি সেটিকে আর খুঁজে পাইনি। অপারেশন সাকসেসফুল হতে পারেনি। সেদিনও ওই মহিলাটি একটি মৃত শিশু প্রসব করেছিলেন, আর সেই অন্ধকারের কোণায় আমি ওই লাল জ্বলন্ত দুটি চোখকেই আমার দিকে নিরীক্ষণ করতে দেখেছিলাম। রুদ্ধশ্বাসে সেদিন সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছিলাম। বেশ বুঝতে পেরেছিলাম সে এখানে থেকে কোথাও যেতেই চায় না। সে এভাবেই নিজের সন্তানের শোকে অন্ধ হয়ে একের পর এক খুন করেই শান্তি উপভোগ করে যাবে। কোনো মানুষ হলে তাকে নয় বোঝানো সম্ভব, তবে আমার সামনে যে ছিল সে এই মায়া জগতের একেবারেই বাইরে।
সমস্ত অধীনতা থেকেই মুক্ত। এটিই ছিল আমার ইতিহাস। এই অভিশাপের ঘেরাটোপ থেকে আমি আজও মুক্ত হতে পারিনি। এই ঘটনাটির পর থেকে আবারও আমার সাথে একই বিষয়গুলি ঘটতে শুরু করেছিল। আমি সুরাদিত্যবাবুর সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তবে এটাই সব থেকে বড় সত্যি যে বা যারা ওই হসপিটালের ওয়ার্ডটিতে রাত কাটাবেন এবং সেই ঘটনাকে নিজের চোখে ঘটতে দেখবেন, ঠিক যেভাবে আমি দেখেছিলাম, তার মৃত্যু জানবেন নিশ্চিত। সেই পিশাচিনী তাদেরকেই নিজের বশীভূত করেন, যাদের কাছ থেকে তিনি নিজের সন্তানকে ভিক্ষা চান। এটি তার কাছে একটা খেলার মতন। আসলে তিনি ওই একই ঘরের মধ্যে আটকে রয়েছেন। তান্ত্রিক আমাকে জানিয়েছিলেন কিছু আত্মা ঘটনার গণ্ডির মধ্যেই আবদ্ধ থেকে যান। তাদের কাছে এই মুক্তি শব্দটির কোনো মূল্য থাকে না। হয়তো এর কাছেও বিষয়টা তাই। আমি সেই জন্যেই এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে দিয়ে গেলাম। জানি না আর কতদিন আমি জীবিত থাকতে পারবো বা আদৌ পারবো কিনা। রজতাভ কথাগুলি শেষ করার পরই ক্যামেরা স্ক্রিনটির মধ্যে অসামঞ্জস্যতা দেখতে পাওয়া গেল। সন্দীপ সহ প্রত্যেকেই বিষয়টি লক্ষ্য করলেন। এরপরে ক্যামেরাটি একেবারেই স্তব্ধ হয়ে গেল। তারপর কিছুক্ষণ বাদেই আবার স্ক্রিনের আলোটি ফুটে উঠল। সেই আলোয় সন্দীপ সহ বাকি সমস্ত ডাক্তারেরাই দেখলেন কিছু একটা যেন এগিয়ে আসছে রজতাভর দিকে। সে স্ক্রিনের সামনে আরো কিছু কথা বলতে চাইছে, কিন্তু কিছুক্ষণ বাদেই তার বলার ক্ষমতা কমে আসছে। মনে হচ্ছে কেউ যেন গলাটিকে শক্ত করে চেপে ধরছে। সে বলার চেষ্টা করেই চলেছে, কিন্তু না। এরপর সব অন্ধকার। পেছনের দিকে কোনো একটি মহিলার উপস্থিতি স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। কেউ যে পেছন দিক থেকে তার দিকে এগিয়ে আসছিল, ওই সাদা চাদরের মতো কোনো কিছু আবরণটাই আবার সেটা স্পষ্ট করে দিল। এই ঘটনাটি দেখবার পরেই সকলে ভয়ে কাঁপতে শুরু করলেন। এরপরে হঠাৎ ক্যামেরার আলোটা পুনরায় জ্বলে উঠল। সেখানে রক্ত দিয়ে কিছু একটা লেখা ছিল। এবার তোদের পালা। সকলেই হাঁফাতে শুরু করলেন। একে অপরের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত সন্দীপকেই দোষারোপ করতে থাকলেন। শুধুমাত্র তোর জন্য আমাদের সকলের জীবন সংশয় হতে চলেছে। আমরা কেউ এই ঘটনার কথা জানতেও চাইনি। তুই এই সব কিছু জোগাড় করে এনে জোর করে আমাদের এর সামনে তুলে ধরলি, আর আমরাও নিজের ভুলে তোর ভয় এই সবটা বসে বসে দেখতে বাধ্য হলাম। এবার কি তুই আমাদের রক্ষা করবি? ওদের কথার উত্তরে সন্দীপ বলে উঠল, আমি আরেকটা সত্য লুকিয়ে গেছিলাম তোদের থেকে। রজতাভ যে স্বপ্নের কথা উল্লেখ করেছিল সেই স্বপ্ন আমিও দেখেছি, কিন্তু আমি এই স্বপ্নের বিষয়টা কাউকেই জানাতে চাইনি। খুব ইচ্ছে ছিল এই টেপটা দেখার, যে সেও এমন কোনো স্বপ্নের বশবর্তী হয়েছিল কিনা। কিন্তু এখন বুঝতে পারছি আমিও ঠিক এভাবেই শেষ হব। তোরাও, কারণ তোরাও এখন সব সত্যিটা জানিস। সেদিন রাতে ওরা প্রত্যেকেই ওই পিশাচিনীকে করিডোর ধরে দৌড়ে বারান্দা থেকে নিচে ঝাঁপ দিতে দেখেছিলেন। এরপর আর কেউ সেই হসপিটালে রাতে কাজ করার সাহস দেখাননি। তারা প্রত্যেকেই সেই হসপিটালে রেজিগনেশন লেটার সাবমিট করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার কিছুদিন বাদেই প্রত্যেকেরই অদ্ভুতভাবে মৃত্যু ঘটেছিল। কিভাবে এই হত্যাগুলি সংঘটিত হয়েছিল তা কেউ খুঁজে বার করতে পারেননি। পুলিশ সূত্রের খবরে জানা গেছিল প্রত্যেকেই নাকি ভয় পেয়ে মারা গেছিলেন, আর মৃত ব্যক্তির পাশে নাকি রজতাভর ওই টেপটা পড়ে থাকতে দেখা যেত। বিষয়টা অনুসন্ধান করে পুলিশ বুঝেছিলেন ওই টেপটা দেখবার পরেই নাকি
ঘটনাস্থলে এমন কিছু ঘটত যার ফলে প্রত্যেকেই অত্যাধিক ভয় পেয়ে মারা যেতেন। কিন্তু আপনারা সকলেই জানেন সেই টেপের রহস্য কী ছিল। ওই টেপটি তো তারা হসপিটালে ফেলে রেখেই চলে গেছিলেন। তাহলে প্রত্যেকের মৃতদেহের পাশে সেটি কেন পাওয়া যেত? অর্থাৎ সে টেপটি যারা যারা দেখেছিলেন বা ভবিষ্যতেও দেখবেন, তাদের সকলকেই এভাবেই শেষ হতে হবে। এরপরেই সেই টেপটির খোঁজ করতে এসেছিলেন এক ভদ্রলোক। পুলিশের কাছে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন সুরাদিত্য বলে। পুলিশ তার কাছে আগে সমস্ত কথা শুনে তাকে বিশ্বাস করে ওই টেপটি তার হাতেই তুলে দেন। এরপর কি হয়েছিল সেটা না হয় আগামী সময় বলবে। শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে নৈশ সন্দর্ভ, সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে শুভায়ন, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ, থ্রিলারল্যান্ড থেকে অনুভব ও গল্পাসুর থেকে পূজাকে আমাদের পাশে থাকার জন্য। ওদেরকে সাপোর্ট করার জন্য ওদের চ্যানেলগুলি ভিজিট করুন। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।